গ্রামটি প্রতিদিন একই শব্দে জেগে উঠত। মাটির ছাদের ওপর থেকে মোরগের ডাক, কুয়ো থেকে নারীদের কলস ভরার শব্দ, আর ছোট বাজারে গম, লবণ আর তেলের দাম নিয়ে পুরুষদের তর্কের আওয়াজ। কিন্তু সেখানে আরও একটি শব্দ ছিল যা গ্রামের মানুষ বাতাসের মতো অভ্যস্ত হয়ে গিয়েছিল। সেটি হলো উপহাসের শব্দ। সেই বিদ্রূপ একবার বলে শেষ হয়ে যেত না, বরং প্রতিদিনের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছিল। আর এর মূলে ছিল সালেম। সালেম পাগল ছিল না, যেমনটা তারা দাবি করত, আবার তারা যেমনটা বলতো তেমন নির্বোধও ছিল না। সে ছিল ভীষণ দরিদ্র। তার দারিদ্র্য এতটাই ছিল যে মানুষ মনে করত অভাব বুঝি এক কলঙ্ক যা তার গায়ে লেপ্টে আছে। সে রাস্তার ধার দিয়ে তার জীর্ণ পোশাক পরে হেঁটে যেত, যা এতবার তালি দেওয়া হয়েছিল যে তার আসল রূপ হারিয়ে গিয়েছিল। বেশিরভাগ সময় সে খালি পায়েই চলত, কারণ তার গ্রামে জুতো কিনতে টাকা লাগত, আর সালেমের কাছে নিজের শীর্ণ শরীর আর কাউকে ঘৃণা না করা একটি হৃদয় ছাড়া আর কিছুই ছিল না। ক্লান্তিতে তার মুখ ছিল ফ্যাকাশে, আর কোটরগত চোখ দুটো দেখে মনে হতো যেন দীর্ঘ রাত জাগা আর ক্ষুধার সাক্ষী। কিন্তু সেই চোখে এমন কিছু ছিল যা গ্রামবাসী বুঝত না। সেটি ছিল ধৈর্য আর আশার সংমিশ্রণ। তারা যখন তার পাশ দিয়ে যেত, তখন তাকে কথার পাথর ছুঁড়ে মারত, যেমনটা কুকুরকে মারা হয়। তারা বলতো, ওই তো কুফা সালেম এলো, ওর থেকে দূরে থাকো, ওর মুখ দেখলে অভাব আসে। কেউ বলতো, এই ছেলে, আমার দোকানের কাছে আসিস না, আমার রুজি নষ্ট করিস না। সালেম সব শুনত, কিন্তু দিন গড়াতে গড়াতে তার শ্রবণ শক্তি এক পুরনো দেয়ালের মতো হয়ে গিয়েছিল, যেখানে বাতাস ধাক্কা দিলেও তা নড়ে না। সে সামনে এগিয়ে যেত, কোনো উত্তর দিত না, গালি দিত না, গলা উঁচিয়ে কথা বলতো না। অন্তরের গভীরে সে জানত, মানুষ তাকে এই কারণে উপহাস করে না যে সে তাদের কোনো ক্ষতি করেছে, বরং তারা তার মধ্যে নিজেদের লুকানো ভয়কে দেখতে পায়। সেই ভয় যা তাদের মনে করিয়ে দেয় যে কোনোদিন তারাও ওর মতো হয়ে যেতে পারে। সেদিন বাজারে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল। মাঝখানে বড় একটি স্তূপের চারপাশে পুরুষেরা ভিড় করে বার্লি কেনাবেচা করছিল। রাস্তার একপাশে মহিলারা কাপড়ের বিক্রেতার সঙ্গে দরদাম করছিল, আর শিশুরা একটি পালানো মুরগির পেছনে খালি পায়ে দৌড়াচ্ছিল। সালেম বাজারের এক প্রান্ত দিয়ে হাঁটছিল যাতে কারো নজরে না পড়ে। সে মাটি থেকে এমন কিছু কুড়িয়ে নেবার চেষ্টা করছিল যা দিয়ে তার ক্ষুধা মেটানো যায়। এক টুকরো শুকনো রুটি, কোনো শিশুর হাত থেকে পুড়ে যাওয়া খেজুর বা অন্য কিছু। সে চুরি করত না, যা ফেলে দেওয়া হতো তাই কুড়িয়ে নিত। বাজারের এক প্রান্তে, যেখানে পশুদের আস্তাবল ছিল, সেখানে একটি জীর্ণ গাধা দাঁড়িয়েছিল। গাধাটি এতটাই রোগা যে মনে হতো কোনোদিন পেট ভরে খায়নি। তার পিঠের হাড় বেরিয়ে গিয়েছিল, পেটটা ভেতরের দিকে সেদিয়ে গিয়েছিল, আর চোখ দুটো ছিল বড় আর বিষণ্ণ। সেই এক করুণ চাহনি যা কেবল পশুরাই দিতে জানে, যখন তারা বুঝতে পারে যে তাদের জন্ম হয়েছে কেবল খাটার জন্য এবং শেষে অবহেলার শিকার হওয়ার জন্য। গাধাটি একটি মোটা দড়ি দিয়ে মাটিতে পোতা খুঁটির সাথে বাঁধা ছিল। তার পাশেই দাঁড়িয়েছিল হামদান নামের এক বিশালদেহী লোক। গ্রামে হামদান তার কঠোর ভাষা আর পাথরের চেয়েও ভারী হাতের জন্য পরিচিত ছিল। তার মধ্যে দয়া বলতে কিছু ছিল না। সে বার্লি আর চামড়া বিক্রি করত এবং ভারী মাল বহনের জন্য গাধাটিকে ব্যবহার করত। গাধাটি ক্লান্ত হয়ে থামলে হাতের লাঠিটি তার হয়ে কথা বলত। সেদিন মনে হচ্ছিল গাধাটি তার সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে। তার পিঠে কাঠের বড় বোঝা, বার্লির বস্তা, আর তার উপর একটি পানির মশক বাঁধা ছিল। হামদান দড়িগুলো এত জোরে কষেছিল যে পশুটি দম বন্ধ হওয়ার দশা। তারপর সে চিৎকার করে বলল, চল আলসে কোথাকার, চল। গাধাটি কষ্টে তার সামনের পা দুটো তোলার চেষ্টা করল। এক কদম এগোলো, কিন্তু পা দুটো থরথর করে কাঁপতে লাগল। সে জেদ করে থামেনি, বরং সে আর পারছিল না। এতে হামদানের রাগ জ্বলে উঠল। মানুষের সামনে গাধাটি যেন তাকে অপমান করল। সে তার লম্বা আর শক্ত লাঠিটি তুলল। লাঠিটি মারতে মারতে এমন মসৃণ হয়ে গিয়েছিল যে মনে হতো হাড় ভাঙার জন্যই সেটি তৈরি। সে গাধার পিঠে একবার, দুবার আঘাত করল। গাধাটি একটি দীর্ঘশ্বাস ফেলল, যা কেউ শোনেনি, কারণ পশুদের অভিযোগ করার ভাষা থাকে না। তবে তার শরীর কেঁপে উঠল, মাথা নিচু হয়ে গেল, আর চোখ জলে ভরে এলো। মানুষজন সেখানে জমা হতে লাগল, কিন্তু তারা মার থামাতে আসেনি, বরং তামাশা দেখতে এলো। যেন কোনো পশুর ওপর কষ্ট আসাটা খুব তুচ্ছ ব্যাপার। ধনির ছেলে, উদ্ধত যুবক ফারেস জোরে হেসে বলল, মার হামদান, এই গাধা আর সালেম একই ধাঁচের, এরা লাঠি ছাড়া কিছু বোঝে না। কিছু লোক আর কিশোরেরা হো হো করে হেসে উঠল। উপহাসের ঢেউ উঠল বাজারে। অলস গাধা, গাধাটা কত বোকা।
শক্তিশালী হলে কি আর এভাবে দাঁড়িয়ে থাকত? সালেম কাছেই দাঁড়িয়েছিল। তার হাতে এক টুকরো শুকনো রুটি ছিল, যা সে একটি পুরনো দোকানের কাছ থেকে পেয়েছিল। সে চলে যেতেই চেয়েছিল, কিন্তু তার চোখ গাধাটির ওপর পড়ল। শুরুতে সে নড়েনি, কারণ সে নিষ্ঠুরতা দেখে অভ্যস্ত। কিন্তু এবার দৃশ্যটি ছিল অন্যরকম। গাধাটি মাটির দিকে তাকিয়েছিল, যেন দয়া ভিক্ষা করতে তার লজ্জা হচ্ছে। মাঝে মাঝে মানুষের দিকে তাকাচ্ছিল, যেন জিজ্ঞাসা করছে, আমি কি তবে একাই? সেই চাহনিতে সালেম নিজেকে দেখতে পেল। সে তার নিজের অতীত দেখতে পেল, কিভাবে সে ছোটবেলায় মানুষের দরজায় এক লোকমা খাবারের জন্য দাঁড়িয়ে থাকত আর তাকে তাড়িয়ে দেওয়া হতো। কিভাবে সে শীতে অসুস্থ হয়ে পড়লে কেউ খবর নিত না। কিভাবে সে অপমানিত হতো, কিন্তু প্রতিবাদ করতে পারত না, ঠিক এই গাধাগির মতোই। হঠাৎ সালেমের পা দুটো নিজে থেকেই চলতে শুরু করল। সে এক কদম করে এগিয়ে হামদানের কাছে গেল। হামদান তখন লাঠিটি গাধার পিঠে নামিয়ে আনছিল। ঠিক সেই মুহূর্তে সালেম তার শীর্ণ হাত বাড়িয়ে লাঠিটি ধরে ফেলল। তার মুঠি ছিল লোহার মতো শক্ত। পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। হাসি থামল, এমনকি শিশুরাও চুপ হয়ে গেল। হামদান বিস্ময়ে তার দিকে তাকাল। তারপর ধীরে ধীরে তার রাগ চরমে পৌঁছল। এ কি সালেম, তুই আমাকে আমার গাধা মারতে বাধা দিচ্ছিস? সব চোখ তখন সালেমের উপর। কেউ এমন কিছু আশা করেনি। সে তো সেই অবহেলিত দুর্বল মানুষ, যে কারো সামনে মাথা তুলতে সাহস পায় না। কিন্তু সালেম মাথা উঁচু করে দাঁড়াল। তার মুখ ফ্যাকাশে হলেও চোখে আগুন জ্বলছিল। সে নিচু স্বরে বলল, মারবেন না, অনেক হয়েছে। ফারেস অট্টহাসি দিয়ে বলে উঠল, বাহ, সালেম তো দয়ার ধর্মগুরু হয়ে গেল, গাধার উকালতি করছে। উপস্থিত সবাই হেসে উঠল। এক নারী হাসতে হাসতে বলল, দেখুন, গাধা তো উকিল পেয়ে গেল। আরেকজন বলল, সালেম, যদি গাধার জন্য যেমন লড়ছিস তেমন নিজের জন্য লড়তি, তবে মানুষ তোকে সম্মান করত। চারদিকে অনেক হাসি, কিন্তু সালেম কারো দিকে ফিরেও তাকাল না। সে কেবল গাধাটির দিকে তাকিয়েছিল। গাধাটির চোখেও তখন শুধু ভয় ছিল না, বরং সুরক্ষার এক অদ্ভুত অনুভূতি দেখা গেল। হামদান জোরে লাঠিটি টান দিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু সালেম ঝাড়ল না। হামদান গর্জে উঠে বলল, সালেম, দূরে সর, এটা আমার জানোয়ার, একে আমি যখন খুশি মারব। সালেম অদ্ভুত শান্ত গলায় বলল, এটি একটি প্রাণী, ওরও কষ্ট হয়। এক মুহূর্তের নীরবতা নেমে এলো, যেন মানুষ বুঝতেই পারছে না কষ্ট শব্দটির অর্থ কি। মনে হচ্ছিল কষ্ট পাওয়াটা যেন কেবল মানুষেরই অধিকার। হঠাৎ ফারেস এসে সালেমকে ধাক্কা দিয়ে বলল, দূরে সর কুফা, আমাদের দিনটা মাটি করিস না। তুই কি এখন আমাদের এক গাধার জন্য কাঁদাবি? কিন্তু সালেম নড়ল না। খেজুর গাছের গুড়ির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সালেম আরও জোরালো গলায় বলল, যদিও এত বোঝা বইতে না পারে, তবে বোঝা হালকা করুন, নয়তো ওকে বিশ্রাম দিন। এতে হামদান ফেটে পড়ল। সে তার হাত তুলে সালেমকে এক সপাটে চড় মারল। সালেমের মাথা ঘুরে গেল এবং তার হাতের শুকনো রুটির টুকরোটি ধুলোয় পড়ে গড়িয়ে গেল। কেউ কেউ হেসে বলল, এই চড়টা ওর পাওনা ছিল। কিন্তু সালেম পারেটা চড় মারল না, হাত তুলল না, গালিও দিল না। সে আবার গাধার দিকে তাকাল। তারপর হামদানকে দেখে ধরা গলায় বলল, আমাকে মারুন, কিন্তু ওকে মারবেন না। পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। হাসি হঠাৎ থেমে গেল, এমনকি ফারেসও এক কদম পিছিয়ে গেল, কারণ এই কথাগুলো কোনো দুর্বল মানুষের কথা ছিল না। এগুলো এমন একজনের কথা ছিল, যার কাছে এমন কিছু আছে যা গ্রামের প্রতাপশালীদের কাছেও নেই। সেটি হল করুণা। হামদানের কাছে করুণা মানে ছিল দুর্বলতা। সে বিদ্রুপ করে বলল, সালেম, তুই আসলেই একটা গাধার মতো, বরং ওর চেয়েও অধম, কারণ গাধা অন্তত কাজ করে। এরপর সে সালেমকে জোরে ধাক্কা দিল। সালেম মাটিতে পড়ে গেল। তার হাঁটুতে আঘাত লাগল, আর পাথরের ঘষায় তালু ফেটে রক্ত বেরোতে লাগল। চারদিকে আবার হাসির রোল উঠল, সেই হাসি যা লাঠির আঘাতের চেয়েও বেশি বিঁধছিল। সালেম ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ ধুলোয় মাখা ছিল, কিন্তু চোখে জল ছিল না। সে কাঁদছিল না, বরং একে একে সবার দিকে তাকাচ্ছিল, যেন তাদের প্রথমবার দেখছে। তারপর সে খুব ধীরে উঠে দাঁড়াল। হাতের তালু থেকে রক্ত মুছে গাধাটির দিকে এগিয়ে গেল। সে সাবধানে গাধার মাথায় হাত রাখল। গাধাটি প্রথমে চমকে উঠলেও পরে শান্ত হয়ে গেল, কারণ সে বুঝেছিল এই হাতটি হামদানের মতো নয়। সালেম গাধার কানে কানে ফিসফিস করে বলল, ধৈর্য ধর অসহায়। ঠিক তখন ফারেস উপহাস করে বলল,
গ্রামবাসী দেখো, সালেম আজ এক বন্ধু খুঁজে পেয়েছে, 2 অচ্ছুত আজ এক হয়েছে। মানুষ হাসল, কিন্তু বাজারের এক প্রান্তে দাঁড়িয়ে থাকা মারিয়াম হাসল না। সে সালেমকে এমনভাবে দেখছিল যা আগে কখনো দেখেনি। সে দেখল একজন মানুষ যে পড়ে গিয়েও কারো করুণা ভিক্ষা না করে আবার উঠে দাঁড়িয়েছে। মারিয়ামের মনে একটি প্রশ্ন উকি দিল, কিভাবে এই নিঃস্ব মানুষটি সবার চেয়ে বেশি দয়ালু হতে পারে। সালেম জানত না যে এই দিনটি আর আগের দিনগুলোর মতো শেষ হবে না। সে জানত না যে এক অবহেলিত গাধাকে বাঁচানোর এই চেষ্টা একদিন পুরো গ্রামকে অনুতপ্ত করবে। গাধাটিকে মারার জন্য নয়, বরং সালেম আসলে কে ছিল তা না বোঝার জন্য। বাজারের হাসি ম্লান হয়ে যাবার পর সালেম কিছুক্ষণ গাধার পাশে দাঁড়িয়ে রইল। মানুষ আবার নিজেদের কাজে ফিরে গেল, যেন কিছুই হয়নি। চড় খাওয়া যেন কেনাবেচারই এক অংশ, আর সালেমের হাতের রক্ত যেন রাস্তার এক ফোঁটা কাদা। কিন্তু সালেম সেই চড়ের জ্বালা কেবল গালে নয়, নিজের বুকের গভীরেও অনুভব করছিল। তার আত্মসম্মানের যতটুকু অবশিষ্ট ছিল তা যেন ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। তবে অদ্ভুত বিষয় হল, সে রাগ করেনি। মানুষের অপমানে যে আগুন সাধারণত হৃদয়ে জ্বলে ওঠে, সালেমের তা হয়নি, বরং তার এক গভীর দুঃখবোধ হল, নিজের জন্য এবং সেই প্রাণীটির জন্য যে এক নিষ্ঠুর মালিকের হাতে জন্ম নিয়েছে। হামদান আবার গাধাটির দিকে এগিয়ে গেল, যেন সে প্রমাণ করতে চায় যে সে সালেমকে পাত্তা দেয় না। সে দড়িটা ধরে সজোরে টান দিল, যাতে গাধাটি উঠে দাঁড়ায়। তারপর পুরো বাজার কাঁপিয়ে চিৎকার করে বলল, চল, নয়তো তোর হাড় গুঁড়ো করে দেব সবার সামনে। সে আবার লাঠি তুলল। এবার সালেম এমন ক্ষিপ্রতায় এগিয়ে এলো যা কেউ কল্পনাও করতে পারেনি। সে গাধার পিঠ আর লাঠির মাঝখানে গিয়ে দাঁড়াল। সে লড়াই করতে হাত তোলেনি, বরং হাতের তালু মেলে ধরল, যেন একটু সময় চাইছে। সে কোনো ভয় বা দম্ভ ছাড়াই খুব কাতরভাবে বলল, হামদান ভাই, আল্লাহর কসম, ও আর পারছে না। ওর পায়ের দিকে তাকান, ওর চোখের দিকে তাকান। ওর আর এক ফোঁটাও শক্তি নেই, দয়া করুন। হামদান ছোট করে এক হাসি দিয়ে মাটিতে থুতু ফেলে বলল, তুই কি চাস সালেম? আমি খালি হাতে বাড়ি ফিরি কারণ তুই আমার গাধাকে আদর করতে চাইছিস? সে আবার সালেমকে ধাক্কা দিল, কিন্তু এবার সালেম এক চুলও নড়ল না। সে মাটির ওপর নিজের পা শক্ত করে গেঁথে শান্ত গলায় বলল, বোঝা যদি গন্তব্যে পৌঁছাতে চান তবে তা হালকা করুন, নয়তো এটি পথেই মরে যাবে আর কিছুই পৌঁছাবে না। সালেমের কথাটি যুক্তিপূর্ণ ছিল, কিন্তু নিষ্ঠুরতায় অভ্যস্ত সেই গ্রামে যুক্তির কোনো স্থান ছিল না। কিছু লোক নিজেদের মধ্যে কানাঘুষা শুরু করল, কিন্তু সালেম বা গাধার প্রতি সহানুভূতি দেখালে পাছে কেউ কিছু বলে, তাই তারা চুপ হয়ে গেল। ফারেস কাছে এসে ব্যঙ্গ করে বলল, দেখো, সালেম আজ গ্রামের মুরব্বি হয়ে উপদেশ দিচ্ছে। তুই কি এখন হামদানকে ব্যবসা শেখাবি? ফারেস সবার দিকে তাকিয়ে হাসল। যদি ওর মধ্যে একটুও জ্ঞান থাকত, তবে নিজের জন্য দয়া চাইত, গাধার জন্য নয়। একজন লোক হাসতে হাসতে বলল, হ্যাঁ, সালেম পশুদের জন্য জান লড়িয়ে দিচ্ছে, কারণ ওর জন্য তো লড়ার কেউ নেই। সালেমের গলার কাছে এক দলা ব্যথা জমে উঠল, কিন্তু সে অপমানটুকু গিলে ফেলল। সে জানত একটি কথা বললে অপমানের নতুন দরজা খুলে যাবে। তবে সে নিজের জন্য নয়, সে দাঁড়িয়েছিল ওই অবলা প্রাণীটির জন্য, যে চিৎকার করতে পারে না, পালাতেও পারে না। গাধাটির গলার দিকে তাকিয়ে দেখল ঘাম ঝরছে, তার কাঁধের পুরনো ক্ষতের ঘিরে মাছি উঠছে, আর দড়িগুলো চামড়ায় গেঁথে গিয়ে লাল দাগ করে দিয়েছে। সে গাধাটিকে উদ্দেশ্য করে হামদানকে বলল, বোঝা হালকা করুন, আমি আপনাকে সাহায্য করছি। আমি আপনার হয়ে কিছুটা বোঝা বইব, যাতে ও বিশ্রাম পায়। বিনিময়ে আমি কোনো টাকা চাই না। পুরো বাজার স্তব্ধ। সালেম নিজের ভারী বইতে পারে না, সে কি করে কাঠ বা বার্লির বোঝা বইবে? কিন্তু সালেম কথাটি মন থেকেই বলেছিল, কারণ অতিরিক্ত বোঝা আর ক্ষুধার কষ্ট তার চেয়ে ভালো কে জানত। হামদান তাকে আপাদমস্তক দেখে বলল, তুই আমাকে সাহায্য করবি, নাকি আমার বোঝা থেকে চুরি করে বলবি ভালো কাজ করেছিস? সালেম বলল, আমি চুরি করি না, কসম করছি। কিন্তু তাদের গ্রামে একজন গরিবের কসম কেউ বিশ্বাস করত না। ফারেস তালি দিয়ে বলল, সাবাস, সালেম এখন কসমও কাটে। হামদান, চলো দেখি এই বীর তার কাঁচা কাঁধা কাঁধে কিভাবে বোঝা বয়। সে কিছু ছেলেকে বড় পাথর এনে গাধার পিঠে তুলে দিতে বলল, যাতে সালেমের দয়া আরও বাড়ে। কিশোরেরা হাসতে হাসতে পাথর আনতে দৌড়াল। মারিয়াম তখনও কাপড়ের দোকানের পাশে দাঁড়িয়েছিল। সালেমের প্রতি বলা প্রতিটি নিষ্ঠুর কথা যেন তার বুকে বিঁধছিল। সে আগে সালেমকে পছন্দ করত না, কিন্তু এখন সে তার চোখে এমন এক অনন্য হৃদয় দেখতে পাচ্ছিল যা গ্রামের প্রতাপশালী পুরুষদের মধ্যেও নেই। মারিয়াম এক কদম এগোলো, কিন্তু আবার থেমে গেল। সে জানত
পুরুষদের ঝগড়ায় মহিলাদের কথা বলাটা সম্মানের মনে করা হয় না, বিশেষ করে যখন হামদান আর ফারেসের মতো লোক জড়িত থাকে। সালেম অটল ছিল। সে হামদানকে শেষবারের মতো অনুরোধ করল, দড়িগুলো একটু আলগা করতে দিন, ও মারা যাবে। মারা যাওয়ার কথা শুনে কিছু মানুষের মনে নাড়া লাগল, কারণ গাধাটি মারা গেলে সেটি আসলে এক আর্থিক ক্ষতি। কিন্তু হামদান সালেমের কথায় কান দিলে যদি সবাই তাকে দুর্বল মনে করে, তাই সে গর্জে উঠে লাঠি দিয়ে গাধাকে আগের চেয়েও জোরে আঘাত করল। এবার আর গাধাটি সইতে পারল না, তার পা ভেঙে এলো, সে হাঁটু গেঁধে ধুলোয় লুটিয়ে পড়ল। পিঠের বোঝার চাপে মনে হলো গাধার হাড়গুলো মটমট করে ভেঙে গেল। তার মুখ দিয়ে এক দীর্ঘ যন্ত্রণাদায়ক হাহাকার বেরোল। মানুষ পিছিয়ে গেল, কারণ তারা ভেবেছিল গাধাটি মারা গেছে। হামদান কিংকর্তব্য বিমূঢ় হয়ে চিৎকার করে আবার গাধাটিকে মারতে শুরু করল, যেন মারলেই সে জীবন ফিরে পাবে। ঠিক তখনই সালেমের ভেতরের সবটুকু ধৈর্য বাঁধ ভাঙল। সে দৌড়ে গিয়ে গাধার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং নিজের বাহু দিয়ে তাকে আগলে ধরল। হামদানের লাঠি সালেমের কাঁধে সজোরে আছড়ে পড়ল। সালেম ব্যথায় চিৎকার করে উঠল, কিন্তু নড়ল না। হামদান বারবার মারতে থাকল। ফারেস দূরে দাঁড়িয়ে হাসতে হাসতে উৎসাহ দিচ্ছিল, মার হামদান, ওকেও শেখাও, ও গাধার চেয়ে ভালো কিছু নয়। বাজার জুড়ে এক ভয়ঙ্কর নিষ্ঠুর পরিবেশ তৈরি হল। সালেম দাঁতে দাঁত চেপে মার সইছিল, যাতে আর আর্তনাদ না করতে হয়। তার সবচেয়ে বড় কষ্ট মার খাওয়াতে ছিল না, বরং এই দেখে যে কেউ এই উন্মাদনা থামাতে এগিয়ে আসছে না। এমনকি গ্রামের প্রধান মুরব্বী শেখ ইমরানও দূর থেকে নির্বিকারভাবে দেখছিলেন, যেন তিনি কোনো নাটক দেখছেন। কিছুক্ষণ পর সালেম দুর্বল হয়ে পড়ল। দুদিন না খেয়ে থাকায় তার মাথা ঘুরছিল। তবুও সে দ্রুত হাতে গাধার গায়ের দড়িগুলো খুলতে শুরু করল। দড়ি খোলার সাথে সাথেই কাঠের বোঝা আর বার্লির বস্তা মাটিতে পড়ে গেল। গাধার পিঠ বোঝা মুক্ত হল। হামদান রাগে সালেমকে লাথি মারল। সালেমের মনে হলো তার পাঁজরের হাড় ভেঙে গেছে, কিন্তু সে থামল না। অবশেষে দড়ি খুলে সব বোঝা নিচে ফেলে দিল। গাধাটি এখন বোঝামুক্ত হলেও তখনও নিস্তেজ হয়ে পড়েছিল। বাজারের কিছু মানুষ ফিসফিস করে বলতে লাগল, সালেম দড়ি না খুললে গাধাটা আসলেই মরে যেত। সালেম হাঁপাচ্ছিল। সে গাধার মাথার কাছে বসে তার গায়ে হাত বুলিয়ে আদর করে বলল, ভয় নেই, আমি আছি। গাধাটি একটু নড়ে উঠল এবং সালেমের মুখের কাছে মুখ আনল। সে যেন তার নাকে সালেমের কাঁধ স্পর্শ করে তাকে আশ্বস্ত করল। এই প্রথম গ্রামের মানুষ দেখল কোনো পশু কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে। এমনকি ফারেস আর হামদানও এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। সালেম গাধার কপালে হাত রেখে ফিসফিস করে বলল, ধৈর্য ধর রুমা। সে আগে গাধাটির নাম জানত না, কিন্তু হৃদয় থেকে এই নামটি আপনিই বেরিয়ে এলো। ফারেস আবার হেসে উঠল। সালেম ওর ভাই খুঁজে পেয়েছে। সে গাধাকে মারতে হাত তুলতেই সালেম দাঁড়িয়ে তার হাত চেপে ধরল। সে নিচু কিন্তু দৃঢ় গলায় বলল, না, একে আর মারবেন না। ফারেস সালেমের চোখে এমন এক তেজ দেখল যা সে আগে দেখেনি। শেখ ইমরান এবার ধীর পায়ে এগিয়ে এলেন এবং বললেন, বাজারে এসব গোলমাল বন্ধ করো। আর সালেম, তুই নিজের কাজে যা, পরের বিষয়ে নাক গোলাবি না। সালেম উত্তর দিল, এটা তো আমারও বিষয় শেখ সাহেব। শেখ ইমরান চটে গিয়ে বললেন, না, এটা তোর বিষয় নয়। সালেম মাথা উঁচু করে বলল, এটা আমার বিষয়, কারণ অন্যায় চোখের সামনে দেখে চুপ থাকাটা আমার কাজ নয়। শেখ ইমরান আর ফারেস তাকে বিদ্রুপ করলেন, তাকে দুর্বল বলে উপহাস করলেন। কিন্তু সালেম শেষ একটি কথা বলল, যা সবার মুখ বন্ধ করে দিল। দুর্বল সে নয় যার হাতে শক্তি নেই, দুর্বল তো সেই ব্যক্তি যে শক্তি থাকা সত্ত্বেও তা অন্যের ওপর জুলুম করতে ব্যবহার করে। ফারেস রাগে কাঁপতে কাঁপতে তার হাত তুলল। সে তাকে থাপ্পড় মারার জন্য হাত তুলল, কিন্তু শেখ ইমরান তার হাতের তালু তুলে তাকে থামিয়ে দিলেন এবং বললেন, ব্যাপারটি এখানেই শেষ। তারপর তিনি হামদানের দিকে ফিরে বললেন, তোমার গাধা নিয়ে এখান থেকে চলে যাও এবং আর কোনো হট্টগোল করো না। হামদান রাগে হাঁপাচ্ছিল, কিন্তু সে দেখাতে চাইল যে সেই জয়ী হয়েছে। সে বলল, ঠিক আছে শেখ। তারপর সালেমের দিকে তাকিয়ে বলল, কিন্তু এর হিসাব নেওয়া হবে। শেখ ইমরান নির্লিপ্তভাবে বললেন, আল্লাহ এর হিসাব নেবেন, তুমি নাও। এরপর তিনি নিচু স্বরে যোগ করলেন, কিন্তু সালেম, গ্রামের মানুষের ওপর গলার স্বর উঁচানো বুদ্ধির কাজ নয়। এটি উপদেশের চেয়ে একটি প্রচ্ছন্ন হুমকিই বেশি ছিল। হামদান মাটি থেকে তার লাকড়ি ও জবের বোঝা সংগ্রহ করতে শুরু করল। সে অনবরত গালিগালাজ করছিল এবং কয়েকজন লোক তাকে সাহায্য করছিল, কারণ তারা তার রাগকে ভয় পেত। এদিকে সালেম মাটিতে বসে হাঁপ ছাড়ার চেষ্টা করছিল এবং গাধাটি তার পাশে দাঁড়িয়ে মাথা নাড়াচ্ছিল, যেন সে তাকে ছেড়ে যেতে চায় না। সালেমের পাশ দিয়ে যাওয়ার সময় এক লোক বলল, তুমি আস্ত একটা বোকা সালেম, একটা গাধার জন্য মার খেলে। অন্য একজন বলল,
তোমার সাথে যা হচ্ছে তা তোমার প্রাপ্য। এক ছোট ছেলে বড়দের নকল করে বলতে লাগলো, সালেম গাধা, সালেম গাধা। তারপর সে হাসতে হাসতে দৌড়ে পালালো। মারিয়াম দাঁড়িয়ে কি করবে বুঝতে পারছিল না। সে সালেমের কাছে গিয়ে দুটি সান্ত্বনার কথা বলতে চেয়েছিল, কিন্তু অন্য নারীদের চোখের ভয় এবং অচ্ছুত কারো প্রতি সহানুভূতি দেখালে লোকে কি বলবে সেই ভয়ে সে পিছিয়ে গেল। তারপর একটি ছোট কিন্তু নিষ্ঠুর ঘটনা ঘটল। সালেম তার হাত থেকে পড়ে যাওয়া সেই শুকনো রুটির টুকরোটি কুড়িয়ে নিয়েছিল এবং কাঁপানো হাতে তার ধুলো ঝাড়ছিল। ক্ষুধার জ্বালায় সে সেটি মুখে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ফারেস তা দেখে ফেলল। সে দ্রুত এগিয়ে এসে ঝুঁকে পড়ে সালেমের হাত থেকে রুটিটি কেড়ে নিল। তারপর মানুষের সামনে সেটি উঁচিয়ে ধরে বলল, সালেমের অবস্থা দেখো, মার খাওয়ার সময়ও সে খাবারের কথা ভুলে না। এরপর সে রুটিটি দূরে ধুলোর মধ্যে ছুঁড়ে ফেলে দিল এবং পা দিয়ে মারিয়ে দিল। মানুষ হাসল, তারা উচ্চস্বরে হাসল, এমন এক হাসি যা সালেমের মনে হলো তার হৃদয় ভেঙে দিল। শুধু সে ক্ষুধার্ত ছিল বলে নয়, বরং তারা তার শেষ সম্বলটুকুও কেড়ে নিল বলে। সেই মুহূর্তে সালেম ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো শুকনো ছিল, কিন্তু তার ভেতরে কিছু একটা ফুটছিল। সেটি অন্ধ রাগ নয়, বরং একটি নিভৃত সিদ্ধান্ত, যেটি কেউ বুঝতে পারল না। তারপর সে উঠে দাঁড়াল। অনেক কষ্টে সে উঠে দাঁড়াল। তার পিঠ ব্যথায় টনটন করছিল, কাঁধ জ্বলছিল এবং পাঁজরের হাড়গুলো তার নিঃশ্বাসকে চেপে ধরছিল। কিন্তু সে সোজা হয়ে দাঁড়াল। সবার দিকে তাকিয়ে খুব শান্ত স্বরে সে বলল, যেন সে নিজের সাথেই কথা বলছে, একদিন তোমরা জানতে পারবে। তারপর সে গাধাটির দিকে ফিরল। গাধাটি তার দিকে তাকিয়েছিল। সালেম সেই দড়ির দিকে হাত বাড়াল, যা আগে হামদানের হাতে ছিল। সে দড়িটি আলতো করে ধরে বলল, এসো। হামদান দূর থেকে চিৎকার করে বলল, সালেম, তুমি কি করছো? ওটা আমার গাধা। সালেম তার দিকে না তাকিয়েই বলল, আমি এটা চুরি করছি না, আমি শুধু রাস্তার শেষ পর্যন্ত এর সাথে যাব, যাতে সে কুয়ো থেকে পানি পান করতে পারে। তারপর আমি তোমাকে এটি ফেরত দিয়ে দেব। হামদান বিদ্রুপ করে হেসে বলল, নিয়ে যাও, পানি খাওয়াও, তারপর ফেরত দাও, কিন্তু যদি হারিয়ে যায় তবে তোমার রক্ষা নেই। সালেম না তাকিয়েই বলল, হারাবে না। তারপর সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল এবং গাধাটি তার পাশে পাশে এমনভাবে চলছিল যেন সে পথ চেনে এবং তাকে বিশ্বাস করে। মানুষ তাদের দিকে তাকিয়ে থাকল। কেউ হাসছিল, কেউ মাথা নাড়াচ্ছিল, আবার কেউ কেউ হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি অনুভব করছিল, কিন্তু তা প্রকাশ পেল না। সালেম বাজারের ধারের ছোট কুয়োটির দিকে গেল। কুয়োটি পুরনো পাথর দিয়ে ঘেরা ছিল এবং কিছু নারী সেখানে কলস ভরছিল। কিন্তু সালেম আর গাধাটিকে দেখে তারা একটু দূরে সরে গেল, যেন তারা কোনো ছোঁয়াচে রোগ নিয়ে আসছে। সালেম ঝুঁকে পড়ে দু হাতে পানি তুলে গাধাটির মুখের কাছে ধরল। গাধাটি খুব ধীরে ধীরে পানি পান করল। তারপর মাথা তুলে সালেমের দিকে তাকালো। সালেমও সামান্য পানি পান করল। পানি ঠান্ডা ছিল, কিন্তু সেই শীতলতা তার শরীরের ভেতরে জ্বলতে থাকা আগুন পর্যন্ত পৌঁছাতে পারল না। এরপর সালেম কুয়োর পাশে এক মুহূর্তের জন্য বসল, কারণ তার পা দুটো আর ভার সইতে পারছিল না। সে কষ্টে নিঃশ্বাস নিচ্ছিল। সেই মুহূর্তে মারিয়াম ইতস্তত পায়ে এগিয়ে এলো। সে খুব কাছে আসেনি, যাতে মানুষ তাকে দেখে দোষারোপ না করে। সে কিছুটা দূর থেকে নিচু স্বরে বলল, সালেম, তুমি কি ঠিক আছো? সালেম মাথা তুলে তার দিকে তাকালো। কেউ তাকে এমন প্রশ্ন করবে তা তার অভ্যস্ত ছিল না। সে নিচু স্বরে বলল, আমি ঠিক আছি। মারিয়াম তার হাতের ক্ষতের দিকে তাকিয়ে বলল, তোমার হাত থেকে রক্ত পড়ছে। সালেম বলল, অসুবিধা নেই। মারিয়াম এক মুহূর্ত চুপ থেকে বলল, তুমি কেন এমন করলে? সালেম একটি ছোট বিষণ্ণ হাসি দিয়ে বলল, কারণ আমি ওর মধ্যে নিজেকে দেখতে পেয়েছি। মারিয়াম কথাটি পুরোপুরি বুঝল না, কিন্তু তার মনে হল এই বাক্যের আড়ালে বাজারের এবং গাধার চেয়েও বড় কোনো দীর্ঘ গল্প লুকিয়ে আছে। মারিয়াম লজ্জার সাথে বলল, মানুষ বড় নিষ্ঠুর, তাদের কথায় কান দিও না। সালেম নিরানন্দ এক ছোট হাসি হেসে বলল, আমি তাদের কথায় কান দেই না, কিন্তু আমি ভয় পাই পাছে আমার হৃদয়ও তাদের মতো হয়ে যায়। এই কথায় মারিয়াম জমে গেল। কথাগুলো সাধারণ হলেও তার হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। তারপর মারিয়াম দূর থেকে এক মহিলার ডাক শুনে ঘাবড়ে গিয়ে বলল, কেউ দেখার আগেই আমাকে যেতে হবে। সে দ্রুত যোগ করল, যদি কিছু লাগে তবে আমাকে জানিও। সালেম কোনো উত্তর দিল না, কিন্তু একটি কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকালো এবং বলল, আল্লাহ তোমার ভালো করুন মারিয়াম। মারিয়াম দ্রুত চলে গেল। সালেম গাধাটির সাথে একা রয়ে গেল।
তার পেছনে বাজারে তখনও হাসাহাসি আর কথাবার্তা চলছিল। সবাই তাকে ভুলে যাচ্ছিল, কিন্তু সালেম ভোলেনি। সে জানত আজকের এই ঘটনা শুধু তার শরীরে নয়, বরং গ্রামের গভীর কোনো এক জায়গায় দাগ রেখে যাবে। কারণ গ্রামের মানুষ সালেমকে মাথা নত করে চুপ থাকতে দেখে অভ্যস্ত ছিল, কিন্তু আজ তারা তাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে, মার খেতে দেখেছে, পালিয়ে যেতে দেখেনি, এবং একটি দুর্বল প্রাণীর ওপর নিজের শরীর পেতে দিতে দেখেছে। এটিই তাদের মনে একটি ছোট ভয়ের বীজ বপন করার জন্য যথেষ্ট ছিল। একটি বীজ যা বলছিল, সালেমকে আমরা যা ভাবি সে যদি তা না হয়, যদি তার ভেতরে এমন কিছু থাকে যা আমরা বুঝি না, যদি আমাদের এই বিদ্রুপী একদিন ফিরে এসে আমাদের শ্বাসরোধ করে। সালেম ধীরে ধীরে উঠল এবং গাধাটিকে নিয়ে বাজারের শেষ প্রান্তে গেল, যেখানে হামদান তার মালপত্র গুছিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সালেম তার কাছে পৌঁছে শান্তভাবে দড়িটি বুঝিয়ে দিল। সে বলল, ও এখন পানি খেয়েছে, পথে ওর প্রতি একটু সদয় থেকো। হামদান হেসে বলল, সদয় হব? হ্যাঁ হ্যাঁ, ও যখন আমার প্রতি সদয় হবে তখন আমিও হব। তারপর সে জোরে দড়ি ধরে হ্যাঁচকা টান দিল, যাতে গাধাটি আবার ব্যথায় কোকিয়ে উঠল। সালেম সেই দৃশ্য দেখে এক তীব্র অসহায়ত্ব অনুভব করল, কিন্তু হার মানল না। সে এক পা এগিয়ে গিয়ে বলল, হামদান, ওর ওপর থেকে বোঝা হালকা করো, নতুবা ও আবার পড়ে যাবে। হামদান চিৎকার করে বলল, এখান থেকে যা, নয়তো তোকে মেরে ফেলব। তারপর সে গাধাটিকে চলতে বাধ্য করার জন্য সজোরে ধাক্কা দিল। গাধাটি ধীরে ধীরে চলতে শুরু করল, কিন্তু পুরোপুরি চলে যাওয়ার আগে সে মাথা ঘুরিয়ে সালেমের দিকে তাকালো। সে এক দীর্ঘ দৃষ্টিতে তাকালো, যেন এটি কোনো এক অঙ্গীকার। তারপর সালেম একা ধুলোর মধ্যে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না গাধাটি জবের বস্তা আর মানুষের ভিড়ে অদৃশ্য হয়ে গেল। সে একা গ্রামের শেষ প্রান্তে নিজের ছোট কুড়ে ঘরের দিকে হাঁটতে শুরু করল। সে খুব ধীরে হাঁটছিল, প্রতিটি পদক্ষেপে তার ব্যথা হচ্ছিল, কিন্তু ব্যথা তাকে থামাতে পারল না। সে অনুভব করছিল আজকের দিনটি শেষ হয়েছে ঠিকই, কিন্তু আসলে এটি ছিল একটি শুরু, এমন কিছু শুরু যা গ্রামের মানুষ হয়তো সময় পেরিয়ে যাওয়ার আগে বুঝতে পারবে না। কারণ গাধার জন্য সালেমের এই লড়াই কোনো সাধারণ ঘটনা ছিল না, এটি ছিল একটি নীরব ঘোষণা। ঘোষণাটি এই যে লোকটিকে তারা ভেঙে গেছে বলে ভেবেছিল সে আসলে ভাঙেনি, আর যে নিষ্ঠুরতায় তারা অভ্যস্ত হয়ে গিয়েছিল তার মূল্য হয়তো পুরো গ্রামকে খুব শীঘ্রই দিতে হবে। গ্রামের ওপর সন্ধ্যা নামতে শুরু করেছিল। আকাশ কমলা আর ধূসর রঙের মিশ্রণে সেজেছিল, যেন আকাশও মানুষের মতো ক্লান্ত। সালেম নিজের কুড়ে ঘরের দিকে শরীরটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। প্রতিটি কদম তার শরীর থেকে যেন প্রাণ নিংড়ে নিচ্ছিল। বাজারে খাওয়া আঘাতগুলো তখনও তার পিঠে আর কাঁধে জ্বলছিল। প্রতিবার গভীর নিঃশ্বাস নেওয়ার সময় পাঁজরের তীব্র ব্যথা অনুভব করছিল সে। কিন্তু সে ব্যথার চেয়েও বেশি ভাগছিল হামদানের সাথে চলে যাওয়ার আগে গাধাটির দেওয়া সেই শেষ দৃষ্টির কথা। সেটি শুধু একটি ভীত প্রাণীর দৃষ্টি ছিল না, বরং তাতে অদ্ভুত কিছু একটা ছিল, যেন কোনো এক বোঝাপড়া, কোনো এক প্রতিশ্রুতি বা এমন এক মিনতি যা ভাষায় প্রকাশ করা যায় না। সালেম তার ছোট কুড়ে ঘরে পৌঁছাল। ঘরটি এতই নিচু যে দূর থেকে সহজে দেখা যায় না। এর অর্ধেকটা যেন মাটির ভেতরে আর অর্ধেকটা মাটির ওপরে। পুরনো কাঠের দরজা দিয়ে ভেতরে ঢুকতেই মাটি আর স্যাঁতসেঁতে গন্ধ নাকে এলো। তার মা ঘরের কোণে একটি চাটাইয়ের ওপর শুয়েছিলেন। মায়ের বুকের ওঠানামা ছিল খুব কষ্টের, এবং মুখটা ছিল পুরনো কাগজের মতো ফ্যাকাশে। সালেমের পায়ের আওয়াজ পেয়ে তিনি ধীরে ধীরে চোখ খুললেন এবং দুর্বল স্বরে বললেন, সালেম। সালেম তার কাছে গিয়ে মাথার কাছে বসল এবং বলল, হ্যাঁ মা। মা তার কাঁপানো হাত বাড়িয়ে সালেমের গাল স্পর্শ করলেন, যেন নিশ্চিত হতে চাইলেন সে বেঁচে আছে কিনা। তারপর বললেন, ওরা তোমার সাথে কি করেছে? সালেম মায়ের কাছে মিথ্যে বলতে পারল না। মাও মিথ্যে শোনার অপেক্ষায় ছিলেন না। তিনি ছেলের কাঁধের নীল দাগ আর হাতের ক্ষত দেখতে পাচ্ছিলেন। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানুষ বড় নিষ্ঠুর বাবা। সালেম একটু হেসে বলল, অসুবিধা নেই মা, আমি ঠিক আছি। কিন্তু মা মাথা নাড়িয়ে বললেন, তুমি ঠিক নেই, কারণ তোমার শরীর নয়, তোমার মন ব্যথায় কাঁদছে। সালেম চুপ করে রইল, কোনো উত্তর দিল না। সে জানত গ্রামের আর যে কারোর চেয়ে তার মা তাকে সবচেয়ে ভালো বোঝেন, হয়তো কারণ তিনিই একমাত্র মানুষ যিনি কখনো তাকে নিয়ে উপহাস করেননি। সালেম প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল,
তুমি আজ কিছু খেয়েছ? মা ক্ষীণ স্বরে বললেন, আমার চিন্তা করো না সালেম, আগে নিজের কথা বলো। সালেম মাটির কলস আর কাঠের তাকে রাখা এক টুকরো শুকনো শক্ত রুটির দিকে তাকিয়ে বুঝতে পারল তার মাও কিছু খাননি। মা নিজের মৃত্যু যন্ত্রণার মধ্যেও ছেলের জন্য সব কিছু বাঁচিয়ে রেখেছিলেন। সালেম অনেকক্ষণ মায়ের পাশে বসে রইল, যতক্ষণ না তিনি আবার ঘুমিয়ে পড়লেন। তারপর সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলো। রাত গভীর হচ্ছিল এবং আকাশের নক্ষত্রগুলো কালো কাপড়ে ছিটানো লবণের দানাগুলোর মতো জ্বলজ্বল করছিল। খেজুর গাছের পাতার ফাঁক দিয়ে হিমেল হাওয়া বয়ে যাচ্ছিল। সালেম ভেবেছিল ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়বে, কিন্তু পারল না। তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছিল, এমন এক ডাক যা সে ছাড়া আর কেউ শুনতে পাচ্ছিল না। কেন সেই গাধাটি? কেন তার মনে হচ্ছিল এটি সাধারণ কোনো গাধা নয়? কেন তার চোখে সেই অদ্ভুত সচেতনতা ছিল? এবং কেন সালেম যখন তার মাথায় হাত রাখল তখন মনে হলো সে এমন কিছু স্পর্শ করেছে যা এই বাজার এবং গ্রামের নিষ্ঠুরতার চেয়েও অনেক পুরনো? সালেম কুড়েঘরের সামনে দাঁড়িয়ে গ্রামের রাস্তা আর দূরের মাঠগুলোর দিকে তাকিয়ে থাকল। সে জানত হামদান গ্রামের অন্য প্রান্তে গুদাম ঘরের পাশে থাকে, যেখানে সে তার জব আর কাঠ রাখে। সে সচরাচর তার গাধাটিকে বাড়ির পেছনের ছোট আস্তাবলে বেঁধে রাখে। হঠাৎ সালেম অনুভব করল তাকে সেখানে যেতে হবে, গাধাটিকে ছিনিয়ে নিতে বা কারো ক্ষতি করতে নয়, বরং তাকে শুধু একবার দেখতে। সে নিশ্চিত হতে চাইল গাধাটি মরে যায়নি তো। সে জানত এটি একটি বিপজ্জনক কাজ। হামদান তাকে চুরির দায়ে অভিযুক্ত করতে পারে, আবার মারতে পারে, এমনকি শেখ ইমরানের কাছেও টেনে নিয়ে যেতে পারে। কিন্তু তার ভেতরের এক অমোঘ শক্তি ভয়ের চেয়েও শক্তিশালী হয়ে উঠল। সালেম তার পুরনো আলখাল্লাটি গায়ে জড়িয়ে অন্ধকারের মধ্যে সতর্কভাবে বেরিয়ে পড়ল। রাস্তাটি ছিল সরু আর ধুলোময়, কোথাও কোথাও দিনের বেলা সেচের পানির ছোট ছোট গর্ত ছিল। সালেম সন্তর্পণে পা ফেলছিল যাতে শব্দ না হয়। সে মাটির বাড়িগুলোর পাশ দিয়ে যাচ্ছিল এবং জানালা দিয়ে মশার আর প্রদীপের আলো দেখতে পাচ্ছিল। সে শুনল কিছু লোক বাড়ির সামনে বসে বাজারের গল্প করছে এবং তাকে নিয়ে হাসাহাসি করছে। একজন বলছিল, আল্লাহর কসম, আজ সালেম গ্রামে নতুন হাসির খোরাক হয়েছে। অন্য একজন উত্তর দিল, হ্যাঁ, কিন্তু ও তো পাগল, ওর যদি বুদ্ধি থাকতো তবে গাধাটিকে মরতে দিয়ে চলে আসত। তারা সবাই হাসল। সালেম তার আলখাল্লাটি শরীরের সাথে আরও শক্ত করে জড়িয়ে নিল এবং এগিয়ে গেল। সে কোনো উত্তর দিল না বা ফিরেও তাকাল না। কিছুক্ষণ পর সে হামদানের বাড়ির কাছে পৌঁছাল। বাড়িটি সালেমের কুড়েঘরের চেয়ে অনেক বড় ছিল। সামনে বড় উঠান আর শক্ত কাঠের দরজা, পেছনে পাথর আর মাটির তৈরি ছোট আস্তাবল। সালেম একটু দূর থেকে পর্যবেক্ষণ করল। সে উঠানে ঢুকতে চাইল না, কারণ সেখানে কেউ দেখে ফেলতে পারে। সে আস্তাবলের পেছনের দিক দিয়ে এগিয়ে গেল, যেখানে পাঁচিলটি কিছুটা নিচু আর ভাঙা ছিল। পাঁজরের ব্যথা উপেক্ষা করে সে ধীরে ধীরে দেয়ালে উঠল এবং ভেতরে লাফিয়ে পড়ল। ভেতরে অন্ধকার থাকলেও তার চোখ দ্রুত অভ্যস্ত হয়ে গেল। খড় আর গোবরের গন্ধের মাঝে সে এক ক্লান্ত প্রাণের নিঃশ্বাসের শব্দ পেল। তারপর সে গাধাটিকে দেখতে পেল। সেটি আস্তাবলের একটি কাঠের খুঁটির সাথে বাঁধা ছিল এবং অনেক কষ্টে দাঁড়িয়েছিল। মাথা নিচু, পা কাঁপছে এবং পিঠে নতুন প্রহারের দাগ, যা তখনও তাজা। ক্ষত থেকে রক্ত বেরিয়ে জমাট বেঁধেছিল। সালেমের হৃদয়ে এক তীব্র মোচড় অনুভব হল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না রামাহা, আমি সালেম। গাধাটি ধীরে ধীরে মাথা তুলল এবং তাকে চিনে নিয়ে এক নিচু স্বরে শব্দ করল। সালেম আরও কাছে গিয়ে তার ঘাড়ে হাত বোলাল এবং করুণ স্বরে বলল, ওরা তোমার সাথে কি করেছে রে বেচারা? সে দড়িটা খুলে দিতে চেয়েছিল যাতে গাধাটি একটু নড়াচড়া করতে পারে, কিন্তু সে ভয় পেল যদি চিহ্ন থেকে যায় যে কেউ এখানে এসেছিল। তাই সে দড়ি না খুলেই তার পাশে মাটিতে বসে পড়ল। অন্ধকারের মধ্যে গাধাটির চোখ দুটো বড় বড় দেখাচ্ছিল এবং তাতে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। সেটি শুধু ভয়ের উজ্জ্বলতা নয়, বরং এক ধরনের সচেতনতা। গাধাটি যেন কিছুর অপেক্ষা করছিল। হঠাৎ সালেম এমন কিছু লক্ষ্য করল যা বিশৃঙ্খলার কারণে বাজারে দেখা সম্ভব হয়নি। গাধাটির ঘাড়ের বাম দিকে একটি সরু সুতো দিয়ে ছোট এক টুকরো কাপড় বাঁধা ছিল। সেই কাপড়টি ফলাদদের, কৃষকদের ব্যবহৃত সাধারণ দড়ির মতো নয়,
এটি তুলনামূলক পরিষ্কার এবং গাঢ় রঙের কাপড়, যা সালেমের পোশাকের মতো ছেঁড়া নয়। সালেম থমকে গেল। সে আরও কাছে গিয়ে আলতো করে কাপড়টি স্পর্শ করল এবং অনুভব করল তার ভেতরে শক্ত ছোট কিছু আছে। তার হৃদস্পন্দন বেড়ে গেল। সে চারপাশে তাকিয়ে দেখল কেউ নেই। বাড়িটি নিস্তব্ধ। হামদান হয়তো ভেতরে খাচ্ছে বা ঘুমাচ্ছে। সে আবার সেই কাপড়টির দিকে ফিরে গেল এবং খুব ধীরে ধীরে সুতোটা খুলতে শুরু করল। ক্লান্তি আর ভয়ে তার হাত কাঁপছিল, কিন্তু সে সফল হল। কাপড়টি খুলতেই সে দেখল ভেতরে কিছু একটা যত্ন করে মোড়ানো আছে। সেটি একটি চামড়ার টুকরো বা পুরনো কাগজের মতো, কিন্তু এর ছোঁয়া সালেমের পরিচিত নলখাগড়ার কাগজের মতো নয়, বরং এটি হরিণের পাতলা চামড়ার মতো অদ্ভুত। সালেম ভাঁজটি খুলল এবং খোলার সাথে সাথে তার নিঃশ্বাস যেন আটকে গেল। সেখানে ছোট ছোট অক্ষরে কিছু লেখা ছিল, এমন হাতের লেখা যা গ্রামের মানুষের লেখার মতো নয়। এটি কোনো সাধারণ লেখক বা ব্যবসায়ীর লেখা নয়, বরং খুব সূক্ষ্ম আর সুন্দর কাজ, যেন এর লেখক শহরের বড় আলেমদের কাছে শিক্ষা নিয়েছে। আশ্চর্যের বিষয় হল, চরম দরিদ্র হওয়া সত্ত্বেও সালেম কিছুটা পড়তে জানত, কারণ তার বাবা মারা যাওয়ার আগে তাকে কিছু বর্ণ শিখিয়েছিলেন। সালেমের ওপর থেকে আসা ক্ষীণ আলোতে সে ধীরে ধীরে পড়তে শুরু করল। যে এই চিহ্নটি পাবে, যদি তুমি দয়ালু হও তবে ভয় পেও না। এই গাধাটি সাধারণ কোনো গাধা নয়। যে একে বহন করছে সে ভাবছে সে কাঠ বহন করছে, কিন্তু আসলে সে একটি রহস্য বহন করছে। আর এই রহস্য সেই হাত ছাড়া আর কারো হাতে খুলবে না, যে হাত কখনো কাউকে আঘাত করেনি। সালেমের হাত থরথর করে কাঁপতে লাগল। সে বাক্যটি বারবার পড়ল। তার মস্তিষ্ক এটি বিশ্বাস করতে পারছিল না। সে মাথা তুলে গাধাটির দিকে তাকালো। গাধাটি তার দিকে তাকিয়েছিল, যেন সে তার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছে, এবং সে জানত ওই কাগজে কি লেখা আছে। সালেমের শরীরের ভেতর দিয়ে এক শিরশিরানি বয়ে গেল। কে এই কথাগুলো লিখেছে? কেন এটি হামদানের গাধার ঘাড়ে বাঁধা ছিল? কেন বলা হয়েছে গাধাটি রহস্য বহন করছে? এটি কি কোনো গুপ্তধন, কোনো গোপন বার্তা, নাকি এর চেয়েও বড় কিছু? সালেম আবার চারপাশে তাকালো এবং দ্রুত কাগজটি কাপড়ের ভেতরে ভরে ফেলল, কিন্তু সে সেটি গাধার ঘাড়ে না বেঁধে নিজের ভেতরের পকেটে লুকিয়ে রাখল। সে ভয় পাচ্ছিল হামদান যদি হঠাৎ চলে আসে তবে গিট পরিবর্তন দেখে সন্দেহ করতে পারে। সে গাধার মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সব জানো, তাই না? গাধাটি নিচু স্বরে শব্দ করল এবং তার খুর দিয়ে মাটিতে গর্ত করার মতো করে নাড়াতে লাগল। সে এলোমেলোভাবে খুঁড়ছিল না, বরং মাটির দেয়ালের কাছে একটি নির্দিষ্ট জায়গায় খুঁড়ছিল। সালেম নিঃশ্বাস বন্ধ করে তার খুর চালানো দেখতে থাকল। গাধাটি হঠাৎ থেমে গিয়ে সালেমের দিকে তাকালো, তারপর সেই খোঁড়া জায়গার দিকে তাকালো, যেন তাকে বলছে, এখানে দেখো। সালেম সেই জায়গার কাছে গিয়ে ঝুঁকে দেখল ওখানকার মাটি অনেক নরম, যেন আগে খুঁড়ে আবার ভরাট করা হয়েছে। সালেম তার আঙুল দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। তার বুক ধরফর করছিল। কিছুটা খোঁড়ার পর সে শক্ত কিছু একটা অনুভব করল। মাটি সরাতেই সে একটি ছোট চ্যাপ্টা কাঠের টুকরো পেল, যা ঢাকনার মতো কাজ করছিল। সেটি সরাতেই এক পুরনো গন্ধ বের হয়ে এলো, চামড়া, ঘাম আর কাঠের গন্ধ। ঢাকনার নিচে একটি ছোট চামড়ার থলি ছিল, যা শক্ত করে বাঁধা। সালেম থলিটি টেনে বের করল। ওজনে সেটি বেশ ভারী ছিল। সে বাঁধন খুলে ভেতরে যা দেখল তাতে তার চোখ কপালে উঠল। সেখানে অনেকগুলো পুরনো ধাতব মুদ্রা ছিল। খুব বেশি নয়, কিন্তু কমও নয়। কিছু রূপোর এবং হয়তো দু একটি সোনার মুদ্রা। সালেম জীবনে মাত্র এক বা দুবার বড় ব্যবসায়ীদের হাতে রূপোর মুদ্রা দেখেছিল, কিন্তু কখনো হাত দিয়ে স্পর্শ করেনি। তার হাত কাঁপতে লাগল। থলির ভেতর সে আরও কিছু পেল, একটি রূপোর আংটি, যাতে অদ্ভুত একটি নকশা খোদাই করা ছিল। থলির ভেতরে আরও একটি ছোট কাগজ পাওয়া গেল। সালেম দ্রুত সেটি খুলল এবং দেখল সেখানে অল্প কিছু কথা লেখা আছে। যে এই আংটিটি বহন করবে, এই গ্রামে তার এক পুরনো অধিকার রয়েছে, এমন এক অধিকার যা চুরি করা হয়েছিল এবং অবিচারের সাথে পুঁতে রাখা হয়েছিল। তুমি যদি দয়ালু হও তবে এই আংটিটি কোনো নিষ্ঠুর হাতে দিও না, আর তার কাছে যাও যে এই চিহ্নটি চেনে। কাগজের নিচে একটি ছোট চিহ্ন আঁকা ছিল, অর্ধেক চাঁদের মতো, যার মাঝখানে একটি বিন্দু। সালেম স্থির হয়ে গেল। তার মনে হলো পায়ের নিচের মাটি আর স্থির নেই। এই গ্রামে এক পুরনো অধিকার, যা চুরি করা হয়েছিল।
এটি কি হামদানের সাথে সম্পর্কিত, নাকি শেখ ইমরান বা গ্রামের সবার সাথে? আর গাধাটিই কেন এই জিনিসগুলো বহন করছে? আর কেন এই রহস্য সেই হাত ছাড়া খুলবে না যা কাউকে আঘাত করেনি? সালেম তার নিজের হাতের দিকে তাকালো। তার হাত ক্ষতবিক্ষত ঠিকই, কিন্তু সে কখনো কাউকে আঘাত করেনি। সে জানত জীবনে কোনো দিন সে কারো গায়ে হাত তোলেনি। তবে কি রহস্যটি তাকেই বেছে নিয়েছে? গাধাটি কি তাকেই বেছে নিয়েছে? সালেম এক বাস্তব ভয় অনুভব করল, কারণ এটি শুধু রূপো বা সোনা নয়, এটি অনেক বড় কোনো বিপদ ডেকে আনতে পারে। এটি এমন কিছু যা তার মৃত্যু ঘটাতে পারে। সে দ্রুত মুদ্রা, আংটি আর কাগজটি থলিতে ভরে ফেলল। তারপর গাধার দিকে তাকিয়ে কম্পিত স্বরে বলল, রামা, তুমি আসলে কি? গাধাটি এক পা এগিয়ে এসে তার মাথা সালেমের বুকের কাছে রাখল, যেন তাকে অভয় দিচ্ছে। সালেম জোরে শ্বাস নিল। হঠাৎ সে বাড়ির ভেতরে কারো দরজা খোলার শব্দ আর পায়ের আওয়াজ পেল। সে পাথরের মতো জমে গেল। আস্তাবলের ফুটো দিয়ে একে দেখল মশালের আলো এগিয়ে আসছে। হামদান বা তার বাড়ির কেউ আসছে। সালেম দ্রুত সেই গর্তটি মাটি দিয়ে ঢেকে দিল এবং কাঠের ঢাকনাটি ওপরে রেখে ধুলো সমান করে দিল, যাতে কোনো চিহ্ন না থাকে। সে উঠে দাঁড়িয়ে থলিটি তার আলখাল্লার ভেতরে লুকিয়ে কোমরে শক্ত করে বাঁধল। তারপর গাধার গায়ে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, চুপ থাকো। সেই মুহূর্তে হামদান একটি ছোট মশাল নিয়ে আস্তাবলে ঢুকল। তার মুখ রাগে থমথম করছিল। সে চারপাশে তাকিয়ে সালেমকে দেখতেই চিৎকার করে উঠল, কুত্তার বাচ্চা, তুই এখানে? সালেম পিছিয়ে গেল, কিন্তু পালালো না। সে শান্তভাবে বলল, আমি শুধু গাধাটিকে দেখতে এসেছিলাম। হামদান নিষ্ঠুরভাবে হেসে বলল, দেখতে এসেছিস না চুরি করতে? তারপর সে দ্রুত এগিয়ে এসে সালেমের আলখাল্লা ধরে হেঁচকা টান মারল। সালেম মাটির দেয়ালে ধাক্কা খেল এবং পাঁজরে তীব্র ব্যথা অনুভব করল। হামদান জ্বলন্ত চোখে তাকিয়ে বলল, তুই যদি এত দুর্বল না হতিস তবে তোকে আজ জবাই করে ফেলতাম, কিন্তু তোকে আমি সবার জন্য এক উদাহরণ বানিয়ে ছাড়ব। সালেম নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে বলল, আমি কিছু চুরি করিনি। হামদান বলল, মিথ্যেবাদী, আমি তোদের মতো লোকদের চিনি, তোরা দয়াকে চুরির পথ মনে করিস। সে তাকে মারার জন্য হাত তুলতেই গাধাটি হঠাৎ বিকট স্বরে শব্দ করে উঠল। এটি সাধারণ কোনো ডাক নয়, বরং তীক্ষ্ণ এক সতর্কবাণী। হামদান এক মুহূর্তের জন্য থমকে গিয়ে গাধার দিকে তাকাল। সে বলল, চুপ কর অভিশপ্ত প্রাণী। তারপর সে আস্তাবলে রাখা এক লাঠি তুলে গাধাটিকে সোজোরে আঘাত করল। গাধাটি কেঁপে উঠল, কিন্তু পড়ে গেল না, বরং সে হামদানের দিকে এক পা এগিয়ে গেল, যেন সে সালেমকে রক্ষা করছে। সালেম হতভম্ব হয়ে গেল। সে জীবনে কখনও কোনো গাধাকে মালিকের মুখের উপর এভাবে দাঁড়াতে দেখেনি। হামদান এক মুহূর্তের জন্য ভয় পেল, কারণ মনে হল গাধাটি তাকে কামড় দেবে বা লাথি মারবে। সে পিছিয়ে গিয়ে সালেমকে বলল, এখান থেকে বের হ, নয়তো তোকে মেরেই ফেলব। সালেমকে আর দ্বিতীয়বার বলতে হল না। সে যন্ত্রণার মধ্যেও দ্রুত আস্তাবলের পেছন দিয়ে পালিয়ে গেল এবং অন্ধকারের মাঝে দৌড়াতে শুরু করল, যতক্ষণ না সে অনেকটা দূরে চলে গেল। তার বুক ধড়ফড় করছিল, দম যেন বন্ধ হয়ে আসছিল, কিন্তু সে তার আলখাল্লাটি শক্ত করে ধরে রেখেছিল, যাতে থলিটি পড়ে না যায়। গ্রামের খেজুর বাগানের আড়ালে পৌঁছে সে হাঁপাতে হাঁপাতে থামল। পকেট থেকে প্রথম কাগজটি বের করে সে আবার পড়ল। এই গাধাটি সাধারণ কোনো গাধা নয়, আর এই রহস্য সেই হাত ছাড়া আর কারো হাতে খুলবে না, যা কখনো কাউকে আঘাত করেনি। সালেম আকাশের দিকে তাকাল। নক্ষত্রগুলো নির্লিপ্তভাবে জ্বলছিল। সে নিজের মনেই ফিসফিস করে বলল, হে আল্লাহ, আপনি আমার পথে একই এনে দিলেন। তারপর সে আলখাল্লাটি আরও শক্ত করে জড়িয়ে নিজের কোণে ঘরের দিকে হাঁটতে শুরু করল। কিন্তু এবার সে সেই অচ্ছুত মানুষের মতো হাঁটছিল না, যে মানুষের চোখ এড়িয়ে পালিয়ে বেড়ায়, বরং সে এমনভাবে হাঁটছিল যেন তার বুকে এক নতুন আগুন জ্বলছে, রহস্যের আগুন, জ্ঞানের আগুন, যা হয়তো তার এবং এই গ্রামের ভাগ্য বদলে দেবে। কারণ সে বুঝতে পেরেছিল, রামা কেবল একটি ভাঙাচোরা গাধা নয়, বরং সে একটি চাবিকাঠি, এক পুরনো অধিকার এবং এক চাপা পড়া রহস্যের চাবিকাঠি। আর সেই দরিদ্র সালেম, যাকে আজ সবাই উপহাস করেছে, সে হয়তো অজান্তেই কাল এই গ্রামের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তিতে পরিণত হবে। সেই রাতে মারিয়ামও অন্যান্য গ্রামের নারীদের মতো ঘুমাতে পারল না। সে তার জানালার পাশের বিছানায় শুয়ে খেজুর পাতার ওপর বাতাসের ঝাপটা আর দূরের কুকুরের ডাক শুনছিল। কিন্তু তার কানে এসব শব্দের বদলে বাজারের সেই হাসি, ফারেসের থাপ্পড় আর ধুলোর ওপর সালেমের পড়ে যাওয়ার শব্দগুলো বাজছিল। সে তার কল্পনায় দেখছিল গাধাটি সালেমের কাছে গিয়ে তার কাঁধ স্পর্শ করছে, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। মারিয়ামের মনে হচ্ছিল এক অদ্ভুত অনুভূতি, যা কেবল করুণা নয়, বরং এক ধরনের শ্রদ্ধা, যা বিনা অনুমতিতেই হৃদয়ে জন্ম নেয়।
মারিয়াম এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। ফারেসের মতো ধনী নয়, আবার সালেমের মতো দরিদ্রও নয়। তার বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দরজা ছাদ বেশ মজবুত ছিল। তার মা তাকে শিখিয়েছিলেন পুরুষদের বিষয়ে নাক না গলাতে এবং লোকলজ্জার ভয় পেতে। কিন্তু মারিয়াম গ্রামের অন্যান্য মেয়েদের মতো ছিল না। সে নিষ্ঠুরতা অপছন্দ করত এবং দারিদ্র্যকে দোষ মনে করত না। তার কাছে আসল দোষ ছিল হৃদয়কে পাথরে পরিণত করা। সকালে মারিয়ামের ঘুম ভাঙল চুলার ধোয়া আর রুটি তৈরির গন্ধে, আর ছোট ভাইদের ঝগড়ার আওয়াজে। কিন্তু সে চুপচাপ মাকে ময়দা মাখায় সাহায্য করছিল। মা তার মেয়ের অন্যমনস্কতা দেখে বললেন, কি হয়েছে মারিয়াম? কাল থেকে তোর মধ্যে একটা চিন্তা ভর করেছে মনে হচ্ছে। মারিয়াম ইতস্তত করে বলল, কিছু না মা। কিন্তু মা মানলেন না। তিনি বললেন, আমার কাছে লুকাস না, বাজারে কি কিছু হয়েছে? মারিয়াম আর নিজেকে সামলাতে পারল না। সে বলল, আমি দেখলাম হামদান তার গাধাটাকে মেরে মাটিতে ফেলে দিল, আর সালেম ওকে বাঁচাতে গেলে তাকেও মারল। মা এক মুহূর্ত থেমে বললেন, এসব পুরুষদের ব্যাপারে তোর মাথা ঘামানোর কি আছে বাপু? মারিয়াম নিচু অথচ দৃঢ় স্বরে বলল, মা, এটা আমাদের সবার ব্যাপার। যদি আমাদের সামনে অবিচার হয় আর আমরা চুপ থাকি, তবে আমরাও ওদের মতো হয়ে যাব। মা কড়া চোখে তাকিয়ে বললেন, শোন মারিয়াম, মানুষের সামনে এসব কথা বলিস না। লোকে বলবে তুই অচ্ছুত সালেমের পক্ষা নিচ্ছিস। মারিয়াম মাথা নিচু করে বলল, কেন সে অচ্ছুত হবে মা? সে কি করেছে? মা ময়দা মাখতে মাখতে বললেন, জানি না, কিন্তু গ্রাম শুদ্ধ মানুষ বিনা কারণে কারো পিছে লাগে না। মারিয়াম দ্রুত উত্তর দিল, মা, মাঝে মাঝে মানুষ অবিচারের জন্যই একজোট হয়, কারণ তারা কারো বিরুদ্ধে দাঁড়াতে ভয় পায়। মা আর উত্তর দিলেন না, কারণ একটি সাধারণ রান্নাঘরে বসে বলার মতো এই কথাগুলো অনেক বড় ছিল। মা শুধু নিচু স্বরে বললেন, এমন দরজা খুলিস না যা তুই বন্ধ করতে পারবি না মারিয়াম। এই গ্রামের মানুষ ক্ষমা করতে জানে না। মারিয়াম চুপ করে রইল, কিন্তু সে জানত মায়ের কথা ঠিক। এই গ্রামে দয়া দেখানো একটা অপরাধ হতে পারে। দুপুরের পর মারিয়াম কুয়োতে পানি আনতে গেল। সে মাথায় কলস নিয়ে পাড়ার মেয়েদের সাথে যাচ্ছিল। মেয়েদের আলোচনার বিষয়বস্তু ছিল সেই বাজারের ঘটনা। তাদের মধ্যে একজন হেসে বলল, শুনেছ, সালেম নাকি এখন গাধা রক্ষা করছে। অন্য একজন বলল, আসলে সালেম আর হামদানের গাধা দুটো একই ধাঁচের গল্প। তৃতীয় একজন বলল, সালেম যদি পুরুষ হতো তবে নিজের জন্য দাঁড়াতো, একটা জানোয়ারের জন্য নয়। মারিয়াম তাদের মধ্যে চুপচাপ হাঁটছিল, কিন্তু প্রতিটা শব্দ তার বুকে কাঁটার মতো বিঁধছিল। সে জানত সালেম কেবল জানোয়ার ভালোবাসে বলে গাধাটিকে বাঁচায়নি, বরং সে ওই গাধার মাঝে নিজের মতো অবিচার দেখতে পেয়েছে। কিন্তু গ্রামের মেয়েরা তা বুঝল না বা বুঝতে চাইল না। কুয়োর কাছে পৌঁছতেই মারিয়াম যা দেখল তাতে সে থমকে দাঁড়াল। সালেম সেখানে ছিল। সে কুয়োর পাশের একটি পাথরের উপর মাথা নিচু করে বসেছিল। তার হাত একটি পুরনো কাপড়ে জড়ানো এবং তাকে অন্য সময়ের চেয়ে অনেক বেশি ক্লান্ত দেখাচ্ছিল। তার কাঁধটা একপাশে ঝুলেছিল, যেন খুব ব্যথা করছে। সালেম একটি ছোট কলসে পানি ভরছিল। সেটি কেবল নিজের জন্য নয়, বরং পাশের একটি ছোট পাত্রে সে পানি ঢালছিল, যেন কোনো কিছুর জন্য নিয়ে যাবে। অন্য মেয়েরা তাকে দেখে থমকে দাঁড়ালো এবং ফিসফিস শুরু করল। একজন বলল, দেখো, সালেম এখানে। অন্যজন বলল, ওর কাছে যেও না, পাশে ওর অলক্ষণে নজর পানিতে লাগে। এক মহিলা হেসে বলল, হয়তো সে ওর গাধাটিকে পানি খাওয়াতে এসেছে। তার গাধা বন্ধুটি হাসছিল, কিন্তু মরিয়ম হাসল না। সে তার দিকে তাকিয়েছিল এবং অনুভব করছিল যে এই দৃশ্যের মধ্যে যন্ত্রণাদায়ক কিছু একটা আছে। সালেম একা বসেছিল, তার পাশে কেউ দাঁড়িয়েছিল না, যেন সে এমন কোনো এক রোগে আক্রান্ত যাকে সবাই ছোঁয়াচে ভেবে ভয় পাচ্ছে। অথচ সে অন্য যে কোনো মানুষের মতোই শুধু পানি ভরছিল। মরিয়মের তীব্র ইচ্ছে হলো তার কাছে এগিয়ে গিয়ে দুটো ভালো কথা বলতে, কিন্তু ভয় তার পা দুটোকে যেন বেঁধে রেখেছিল। গ্রামের মহিলাদের চাহনির ভয়, গ্রামের মানুষের কথার ভয়, পাছে সে নিজেও উপহাসের পাত্রী হয়ে যায় সেই ভয়। কিন্তু যখন সে সালেমের ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো, তখন তার মনে হলো যে এই ভয়টা তাকে থামিয়ে রাখার জন্য খুবই নগণ্য। সে এক পা করে এগিয়ে গিয়ে তার খুব কাছে দাঁড়ালো। সালেম তার উপর কারো ছায়া অনুভব করে মাথা তুলল। সে স্পষ্ট বিস্ময় নিয়ে মরিয়মের দিকে তাকালো, কারণ গ্রামের কোনো মেয়ে তার কাছে আসবে এটা সে কল্পনাও করেনি। সে নিচু স্বরে বলল, মরিয়ম? মরিয়ম বলল, হ্যাঁ। সে এক মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করল, তোমার হাতে কি খুব ব্যথা করছে?
সালেম তার হাতের দিকে তাকিয়ে বলল, অল্প। মরিয়ম ফিসফিস করে বলল, কে এমনটা করেছে? সালেম একটা বিষণ্ণ হাসি দিয়ে বলল, মানুষ। মরিয়ম ঢোক গিলে বলল, সব মানুষ নয়। সালেম দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে রইল, যেন বোঝার চেষ্টা করছিল সে সত্যি বলছে নাকি ঠাট্টা করছে। তারপর নিচু স্বরে বলল, গতকাল শুধু তুমিই একটি কথা বলেছিলে। মরিয়মের মুখ লাল হয়ে গেল এবং সে বলল, বড় কিছু তো বলিনি। সালেম বলল, বরং তুমি সেটাই বলেছিলে যা কেউ বলেনি। মরিয়ম চুপ হয়ে গেল, তারপর বলল, কেন এমন করলে সালেম? একটা গাধার জন্য কেন নিজেকে মার খাওয়াতে গেলে? সালেম পানির দিকে তাকিয়ে বলল, কারণ ওর চোখের মধ্যে আমি এমন কিছু দেখেছিলাম যা আমার চোখের মতোই। মরিয়ম জিজ্ঞেস করল, কেমন? সালেম বলল, যখন তুমি দুর্বল হও মরিয়ম, তখন তারা তোমার সাথে এমন আচরণ করে যেন তুমি প্রাণহীন কোনো বস্তু, যেন তোমার কোনো অনুভূতি নেই, কোনো কষ্ট নেই। আর আমি এই অনুভূতিটা খুব ভালো করেই জানি। মরিয়মের মনে হলো তার বুকটা ফেটে যাচ্ছে। সে দ্বিধাভরে জিজ্ঞেস করল, তাদের এই অপমানের সামনে তুমি কি সবসময় এইভাবেই চুপ থাকো? সালেম বলল, হ্যাঁ। সে জিজ্ঞেস করল, কেন? সালেম বলল, কারণ পাল্টা জবাব দিলে তারা আরও নিষ্ঠুর হয়ে ওঠে। তারা আমার কণ্ঠ শুনতে চায় না, তারা চায় আমি যেন পথের এক টুকরো ছায়া হয়েই পার হয়ে যাই। মরিয়ম বলল, কিন্তু গতকাল তো তুমি ছায়া হয়েছিলে না। সালেম তার দিকে তাকিয়ে বলল, কারণ গাধাটি নিজের আত্মরক্ষা করতে পারছিল না। তারপর নিচু স্বরে যোগ করল, আমি হয়তো নিজের আত্মরক্ষা করতে পারি না, কিন্তু আমার চেয়ে যে বেশি দুর্বল তাকে রক্ষা করার ক্ষমতা আমার আছে। মরিয়ম আর কোনো কথা খুঁজে পেল না। সে অনুভব করল যে এই লোকটিকে সবাই অপয়া বলে ডাকত, তার হৃদয় তাদের সবার হৃদয়ের চেয়ে অনেক বড়। সেই মুহূর্তে এক মহিলা কৌতূহল নিয়ে কুয়োর কাছে এগিয়ে এলো এবং উঁচু গলায় বলল, ওরে মরিয়ম, সালেমের সাথে এখানে তুই কি করছিস? মরিয়ম কেঁপে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে বলল, আমি শুধু পানি ভরছি। মহিলাটি হাসতে হাসতে বলল, সাবধানে থাকিস, সালেম আবার তোর কলসটা নিয়ে গাধাকে উপহার না দিয়ে দেয়। মহিলারা হাসতে লাগল। সালেম মাথা নিচু করে রইল, কোনো উত্তর দিল না। কিন্তু মরিয়ম হঠাৎ প্রচণ্ড রেগে গিয়ে কড়া স্বরে বলল, থামুন তো, এসব কথা বলার কোনো দরকার নেই। মহিলারা এক মুহূর্ত চুপ হয়ে গেল। তারপর একজন বলল, ও, দেখা যাচ্ছে মরিয়ম এখন সালেমের পক্ষ নিয়ে লড়ছে। অন্যজন বলল, হয়তো সালেম তাকেই বিয়ে করবে এবং তার ওই অর্ধেক মাটির নিচে দেবে যাওয়া কুড়ে ঘরে গিয়ে থাকবে। হাসির রোল বয়ে গেল। মরিয়মের মনে হলো তার মুখটা অপমানে পুড়ে যাচ্ছে, কিন্তু সে সরে গেল না বা আগের মতো পালিয়েও গেল না। বরং সে স্থির হয়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলল, আপনারা কি বলছেন তাতে আমার কিছু যায় আসে না, আমি ভুল কিছু করিনি। মহিলারা বিস্ময় নিয়ে তার দিকে তাকালো, তারপর ফিসফিস করতে করতে একটু দূরে সরে গেল। সালেম মাথা তুলে মরিয়মের দিকে তাকালো। তার চোখে এক অদ্ভুত বিস্ময় আর কৃতজ্ঞতা ছিল, যেন সে প্রথমবার তার সামনে এক সাহসী মানুষকে দেখছে। সালেম শান্তভাবে বলল, এমনটা করো না, ওরা তোমার ক্ষতি করবে। মরিয়ম বলল, আর আমি চাই না ওরা তোমারও কোনো ক্ষতি করুক। সালেম একটুখানি হাসল, তারপর বলল, তুমি খুব ভালো মরিয়ম, কিন্তু এখানে ভালো মানুষেরা ভেঙে পড়ে। মরিয়ম বলল, হয়তো সময় এসেছে যে ভালো মানুষের ভেঙে পড়া বন্ধ হবে। সালেম কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি ওদের চেনো না যতটা আমি চিনি। মরিয়ম বলল, আমি ওদের চিনি আর আমি জানি ওদের ভেতরেও ভালো কিছু আছে, কিন্তু সেটা ভয় আর অহংকারের নিচে চাপা পড়ে আছে। সালেম বলল, যে ভালো কিছু দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকে তা পাথরে পরিণত হয়। তারপর সে ধীরে ধীরে উঠে তার ছোট কলসটি তুলে নিল এবং বলল, আমি যাই। মরিয়ম জিজ্ঞেস করল, কোথায়? সালেম বলল, আমার মায়ের কাছে। তারপর সে কিছুটা ইতস্তত করে নিচু স্বরে বলল, কারো কাছে বলো না যে তুমি আমার সাথে কথা বলেছ। মরিয়ম জিজ্ঞেস করল, কেন? সালেম বলল, কারণ ওরা তোমাকে কথা দিয়ে কষ্ট দেবে, আর কথা কখনো কখনো লাঠির চেয়েও বেশি আঘাত করে। মরিয়ম গভীর দুঃখ অনুভব করে বলল, আমার জন্য চিন্তা করো না। সালেম বলল, বরং আমি চিন্তা করি, কারণ আমি চাই না কারো কষ্টের কারণ হতে। তারপর সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। মরিয়ম তার চলে যাবার দিকে তাকিয়ে রইল এবং দেখল সে কিভাবে হাঁটছে, যেন সারা দুনিয়ার বোঝা তার কাঁধের ওপর। কিন্তু সে অন্য একটা জিনিসও লক্ষ্য করল,
সালেমের কাঁধ ক্লান্তিতে নুইয়ে থাকলেও তার হাঁটার মধ্যে এক ধরনের মর্যাদা ছিল, এক নিস্তব্ধ মর্যাদা, যার জন্য চিৎকারের প্রয়োজন হয় না। মরিয়ম সেদিন বাড়ি ফিরল এক অন্যরকম অনুভূতি নিয়ে। সে আর সালেমকে আগের মতো হতভাগ্য গরিব বা অপয়া হিসেবে দেখছিল না, বরং সে তাকে এমন একজন মানুষ হিসেবে দেখতে শুরু করল যার ভেতরে এক দীর্ঘ কাহিনী লুকিয়ে আছে যা কেউ জানে না। সন্ধ্যায় যখন তার বাড়ির সবাই রাতের খাবারের জন্য জড়ো হলো, তখন তার বাবা বাজারের গল্প করছিলেন। তিনি খেতে খেতে বললেন, শুনলাম সালেম নাকি গতকাল বড় এক বোকামি করেছে, হামদানের গাধাকে বাঁচাতে গিয়ে মানুষের সামনে মার খেয়েছে। মরিয়ম শান্তভাবে বলল, ওটা বোকামি ছিল না বাবা। তার বাবা খাওয়া থামিয়ে তার দিকে তাকিয়ে বললেন, কি বলছিস তুই? মরিয়ম বলল, ও সাহসী ছিল। তার বড় ভাই হেসে উঠে বলল, সাহসী? সালেম সাহসী? মরিয়ম, তোর কি মাথা খারাপ হয়েছে? মরিয়ম বলল, না, আমার মাথা খারাপ হয়নি, আমি শুধু এমন কিছু দেখেছি যা আপনারা দেখেননি। তার বাবা কঠোরভাবে বললেন, কি দেখেছিস তুই? মরিয়ম বলল, আমি একজন মানুষকে দেখেছি যে একাকী সবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল যখন আপনারা সবাই হাসছিলেন। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, এমনকি তার মাও খাওয়া থামিয়ে দিলেন। তার বাবা দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে থেকে নিচু স্বরে বললেন, এই কথা যেন ঘরের বাইরে আর না শুনি, বুঝেছিস? মরিয়ম বলল, বুঝেছি। কিন্তু মনের ভেতরে সে মোটেও মানতে পারছিল না। সে অনুভব করছিল সালেম কেবল একজন তুচ্ছ গরিব মানুষ নয়, বরং সে অন্য কিছু, আরও বড় এবং হয়তো আরও ভয়ঙ্কর কিছু। পরের দিনগুলোতে মরিয়ম সালেমকে আরও বেশি লক্ষ্য করতে শুরু করল। সে দূর থেকে দেখত সালেম মাঠের পাশ দিয়ে একা হেঁটে যাচ্ছে, গ্রামের প্রান্ত থেকে কাঠ সংগ্রহ করে বিক্রি করছে যেন তার মাকে খাওয়াতে পারে। সে দেখত সালেম পানি বয়ে নিয়ে তার কুঁড়ে ঘরে ফিরছে। মানুষের তাচ্ছিল্য ভরা চাহনি সে মুখ বুঝে সহ্য করছে। কিন্তু যখনই সে সালেমকে দেখত, তার ওই কথাগুলো মনে পড়ে যেত, আমি ভয় পাই, পাশে আমার হৃদয়টাও ওদের হৃদয়ের মতো হয়ে যায়। এই বাক্যটি তার পিছু ছাড়ছিল না। অন্য এক সকালে মরিয়ম যখন বাজারের পাশ দিয়ে যাচ্ছিল, দেখল ফারেস একদল যুবকের সাথে দাঁড়িয়ে হাসাহাসি করছে আর রাস্তার দিকে ইশারা করছে। মরিয়ম সেদিকে তাকিয়ে দেখল সালেম তার কাঁধে ছোট এক বোঝা কাঠ নিয়ে যাচ্ছে। তার আহত কাঁধটা ব্যথায় টনটন করছিল, তবুও সেটা বয়ে নিয়ে যাচ্ছিল। ফারেস উঁচু গলায় বলল, কিরে সালেম, তোর গাধাটা আজ কথায়? সে কি তোর সাথে আসেনি? যুবকরা হাসতে লাগল। সালেম কোনো উত্তর দিল না। ফারেস আরও কাছে এগিয়ে গিয়ে বলল, ওর অভাব খুব বোধ করছিস নাকি রে সালেম? নাকি বন্ধু ছাড়া তুই চলতে পারিস না? তারা আরও জোরে হাসতে লাগল। কিন্তু মরিয়ম এবার কাছেই ছিল। সে দেখল সালেম মাথা না তুলেই চলে যাচ্ছে এবং ফারেস তাকে অপমান করে পৈশাচিক আনন্দ পাচ্ছে। মরিয়মের বুকের ভেতরটা জ্বলে উঠল। সে ফারেসের দিকে এগিয়ে গিয়ে স্পষ্ট গলায় বলল, যথেষ্ট হয়েছে ফারেস। ফারেস অবাক হয়ে তার দিকে তাকাল, তারপর বিদ্রুপের হাসি দিয়ে বলল, ও মরিয়ম, আবার তুমি? তুমি কি সালেমের রক্ষক হয়ে গেলে নাকি? মরিয়ম বলল, না, আমি সত্যের রক্ষক। ফারেস হাসল এবং বলল, সত্য তো এটাই যে সালেম একজন মূল্যহীন ভিখারি। মরিয়ম বলল, মূল্য টাকায় হয় না। ফারেস এক পা এগিয়ে এসে বলল, এখন কি তুমি আমাদের জ্ঞান দেবে মরিয়ম? মরিয়ম বলল, একজন ভেঙে পড়া মানুষকে নিয়ে হাসাহাসি করা জ্ঞান নয়। জ্ঞান হলো এটা জানা যে কোনো একদিন তুমিও তার জায়গায় হতে পারো। ফারেস এক মুহূর্ত চুপ হয়ে গেল, তারপর কিছুটা হুমকির সুরে বলল, নিজের কথা সাবধানে বলো মরিয়ম, যে বিষয়ে তোমার কোনো দরকার নেই সেখানে নাক গালিও না। মরিয়ম বলল, অবশ্যই আমার দরকার আছে, কারণ এটা আমার গ্রামে আমার চোখের সামনে ঘটছে। যুবকরা অবাক হয়ে তাকিয়েছিল, কারণ গ্রামের কোনো মেয়েকে তারা এতটা সাহসী হতে দেখেনি। সালেম কিছুটা থামল এবং মাথা তুলে মরিয়মের দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল, তুমি এর মধ্যে পড়ো না। মরিয়ম বলল, কেন পড়ব না? সালেম বলল, ওরা তোমার ক্ষতি করবে। মরিয়ম বলল, করতে দাও। তারপর সে ফারেসের দিকে তাকিয়ে বলল, তুমি যদি সত্যি সাহসী হও তবে তার মোকাবিলা করো যে তোমার চেয়ে শক্তিশালী, তার সাথে নয় যে দুর্বল। ফারেসের মুখ রাগে লাল হয়ে গেল, কারণ মরিয়ম তাকে সবার সামনে লজ্জিত করে দিয়েছিল। সে রাগী গলায় বলল, চুপ কর ছোকরি। কিন্তু ঠিক সেই মুহূর্তে বয়স্ক একজন লোক এসে বাধা দিয়ে বললেন, ফারেস, মেয়েটাকে ছেড়ে দাও, বাজারে ঝগড়া করার দরকার নেই। ফারেস ভেতর ভেতর ফুঁসতে ফুঁসতে পিছিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় সালেমের কানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, দেখে নেব সালেম, মেয়েদের রক্ষা দিয়ে তোর পার পাওয়া হবে না। সালেম মরিয়মের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, কেন তুমি এমন করছো? মরিয়ম বলল, কারণ এটাই সত্য। সালেম বলল, এই গ্রামে সত্যকে কবর দেওয়া হয়। মরিয়ম বলল,
তাহলে চলো আমরা সেটাকে খুঁড়ে বের করি। সালেম প্রথমবার একটুখানি হাসল। সেই হাসিতে এক ধরনের উষ্ণতা ছিল। তারপর সে বলল, তুমি জানো না এই গ্রাম কতটা অন্ধকার বয়ে বেড়াচ্ছে। মরিয়ম বলল, হয়তো, কিন্তু আমি জানি কেউ যদি আলো না জ্বালায় তবে অন্ধকার দূর হয় না। সালেম চুপ করে রইল। সে মরিয়মকে বলল না যে সে ওই গাধার কাছ থেকে কি পেয়েছে। সে আংটি, কাগজ বা গোপন সংবাদের কথা কিছুই বলল না, কারণ সে জানত এগুলো মরিয়মকে বিপদে ফেলতে পারে। কিন্তু তার হৃদয়ে এক নতুন অনুভূতি জাগল। বছরের পর বছর পর তার মনে হলো সে পুরোপুরি একা নয়। এই গ্রামে অন্তত একজোড়া চোখ আছে যা তাকে অপয়া বা কলঙ্ক হিসেবে দেখে না, বরং একজন মানুষ হিসেবে দেখে। সেই রাতে সালেম যখন তার কুঁড়ে ঘরে ফিরে ঘুমন্ত মায়ের পাশে বসল, সে তার আলখাল্লার নিচ থেকে চামড়ার ব্যাগটি বের করল। সে আবার আংটিটির দিকে তাকালো এবং মরিয়মের কথা মনে করল। বাজারে তার সাহসের কথা মনে করল। সে ভাবল, এই মেয়েটিই হয়তো এই চিহ্নের রহস্য জানে। হয়তো সেই তাকে সাহায্য করতে পারবে, অথবা সেই তার ধ্বংসের কারণ হবে যদি মানুষ জানতে পারে সে তার সাথে কথা বলেছে। তারপর সে ব্যাগটি যথাস্থানে রেখে চোখ বন্ধ করল, কিন্তু তার ঘুম এলো না। তার মনে হচ্ছিল সামনের দিনগুলো সাধারণ হবে না। মরিয়মের এই চাহনি কেবল সহানুভূতি নয়, বরং এক নতুন পথের শুরু, যে পথ পুরো গ্রামকে ওলটপালট করে দেবে, এবং যে সালেমকে সবাই উপহাস করত তাকে এমন একজনে পরিণত করবে যাকে আর কেউ অবহেলা করতে পারবে না। সেদিন সন্ধ্যায় পুরো গ্রাম এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবেছিল। বাতাস যেন খেজুর পাতার সাথে খেলা করা বন্ধ করে দিয়েছিল। আকাশ জুড়ে তারারা শীতলভাবে ঝিকমিক করছিল, আর পৃথিবীটা ছিল অন্ধকার ও ছায়াছন্ন। সালেম তার কুঁড়ে ঘরের কিনারে বসেছিল। গাধার গলায় পাওয়া সেই কাগজটি তার সামনে রাখা ছিল। সে সেখানের চিহ্ন আর ছোট ছোট শব্দগুলো বোঝার চেষ্টা করছিল। পাশেই রিমা, গাধাটি, শুয়েছিল। গাধাটিও যেন অনুভব করছিল যে বড় কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল, যেন কোনো অদৃশ্য বার্তা বয়ে আনল। সালেম কুঁড়ে ঘরের পেছন থেকে হালকা খসখস শব্দ শুনতে পেল। সে ধীরে ধীরে ফিরে তাকালো এবং তার বুক আগের চেয়ে অনেক দ্রুত কাঁপতে লাগল। অন্ধকারের মধ্যে এক লম্বা অবয়ব দেখা দিল, যার পুরো শরীর এক ভারী কালো কাপড়ে ঢাকা এবং মুখে মুখোশ ছিল। কেবল চোখ দুটো চাঁদের আলোয় চিকমিক করছিল। সে খুব ধীরে নড়াচড়া করছিল, যেন মাটিতে কোনো পায়ের ছাপ না ফেলেই হাঁটছে। সালেম কুঁড়ে ঘরের কাঠের প্রান্তটা শক্ত করে ধরল এবং এক ধরনের আতঙ্ক অনুভব করল, কিন্তু সে চিৎকার করল না। রিমা হালকাভাবে উঠে দাঁড়ালো এবং তার খুর দিয়ে শান্তভাবে মাটিতে আঘাত করল। সালেম নিজের মনে একটু হাসল। গাধাটিও জানে যে এই আগন্তুক সাধারণ কেউ নয়। আগন্তুকটি এক পা এগিয়ে এসে থেমে গেল। তার নীরবতা যেন যে কোনো নুঙ্কির চেয়েও বড় ছিল। সে দীর্ঘক্ষণ কোনো কথা না বলে দাঁড়িয়ে সালেমকে লক্ষ্য করছিল। তার তীক্ষ্ণ দৃষ্টি যেন অন্ধকারকে ভেদ করে যাচ্ছিল। গ্রামে কোনো নড়াচড়া ছিল না, এমনকি কুকুরগুলোও ঘেউ ঘেউ করা বন্ধ করে দিয়েছিল, যেন তারাও জানত যে অদ্ভুত কিছু ঘটছে। সালেম অবশেষে নিচু কিন্তু সংযত স্বরে বলল, কে আপনি? আগন্তুকটি কিছুক্ষণ চুপ থেকে তার দস্তানা পড়া আঙ্গুল দিয়ে সালেমের কাছে থাকা চামড়ার ব্যাগটির দিকে ইশারা করল। সালেম তৎক্ষণাৎ ইশারাটি বুঝতে পারল। এই আগন্তুক রিমার বহন করা রহস্য, মুদ্রা, আংটি এবং কাগজ সম্পর্কে কিছু জানে। আগন্তুকটি আরও এক পা এগিয়ে এলো, এবার একটু দ্রুত। তারপর সে কুঁড়ে ঘরের সামনের মাটির দিকে ইশারা করল। সালেম কিছুটা ইতস্তত করে কৌতূহল ও ভয় নিয়ে সেই ইশারা অনুসরণ করল। রিমা তার পাশে দাঁড়িয়ে কান খাড়া করেছিল, যেন কোনো বিপদের সংকেত দিচ্ছিল। আগন্তুক খুব দ্রুত ও দক্ষ হাতে চামড়ার ব্যাগটির উপর হাত রাখল, কিন্তু সেটা খুলল না। পরিবর্তে সে বাতাসের মধ্যে হালকা রেখায় একটি চিহ্ন আঁকল, যা দেখতে অর্ধচন্দ্রের মতো, এবং তাতে একটি বিন্দু ছিল, ঠিক যেমনটি সালেম কাগজে দেখেছিল। তখন সালেম বুঝতে পারল যে এই ব্যক্তিটি কেবল কোনো অপরিচিত আগন্তুক নয়, বরং এমন কেউ যে এই চিহ্নটি চেনে এবং যে রহস্যটি গ্রাম বহু বছর ধরে লুকিয়ে রেখেছে তাও জানে। আগন্তুক অবশেষে নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল যে এই সত্য বহন করে সে কারো কাছে গোপন থাকে না। সালেম কেঁপে উঠে বলল, আপনি কে, আর আপনি এসব কেন জানেন? আগন্তুক মুখোশের আড়াল থেকে ফিস ফিস করে উত্তর দিল, আমি এই রহস্যের প্রহরী, আর যে এটি খুঁজে পায় তাকে পরীক্ষা করা হয়। সালেম তার কথার অর্থ বুঝতে পারল না, কিন্তু তার ওপর অর্পিত দায়িত্বের ভার অনুভব করল।
আগন্তুক তার কণ্ঠস্বর চড়াল না, কিন্তু আবার কাগজ আর আংটির দিকে ইশারা করল। তারপর সে রিমার দিকে ফিরে নিচু স্বরে বলল, যাকে দয়ালু হৃদয় বেছে নিয়েছে তাকে রক্ষা করো, কারণ সেই সবকিছুর চাবিকাঠি। তারপর কোনো আগাম বার্তা ছাড়াই আগন্তুকটি ধীরে ধীরে দূরে সরে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল, রেখে গেল শীতল হাওয়া আর এক বিষণ্ণ নিস্তব্ধতা। কিন্তু সালেমের মনে এক গভীর অনুভূতি রেখে গেল যে তার জীবন আর আগের মতো থাকবে না। সালেম মাটিতে বসে রইল, যেখানে আগন্তুকটি মিলিয়ে গিয়েছিল। সে উপলব্ধি করল যে রিমা, মোহর আর এই রহস্য এখন তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, যা তার গ্রামের চেয়েও অনেক বড়। হঠাৎ সালেমের চোখের সাথে রিমার চোখ মিলে গেল, এবং সেই চাহলিতে এক স্পষ্ট বার্তা ছিল, এখন আমাদের আসল পথ শুরু হলো, এবং পেছনে ফেরার আর কোনো পথ নেই। সালেম সেখানে ভোর পর্যন্ত বসে রইল। শীত তাকে ঘিরে ধরছিল, কিন্তু গত কয়েক রাতের মতো সে আর ভয় পাচ্ছিল না, বরং সে এক নতুন শক্তি আর কৌতূহল অনুভব করছিল। সে জানত এই সাক্ষাৎ কোনো কাকতালীয় ব্যাপার ছিল না, এবং সেই আগন্তুক একদিন ফিরে আসবে। যা গতকাল একটি গাধাকে রক্ষার মাধ্যমে শুরু হয়েছিল, তা এখন এক মহান কিছুর চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে। পরদিন সূর্য ওঠার পর সালেম যখন তার কুঁড়েঘরের কাছে হাঁটছিল, হঠাৎ এক অদ্ভুত ঘটনা ঘটল। রিমা হঠাৎ থেমে গেল এবং তার কান খাড়া করে লেজ নাড়াতে লাগল, যেন সে কিছু একটা অনুভব করেছে। সালেম তাকে আদর করে কিছু বলতে যাবে, ঠিক তখনই রিমা হঠাৎ উধাও হয়ে গেল, যেন মাটি গাধাটিকে গিলে ফেলেছে। কোনো পায়ের শব্দ নেই, কোনো চিৎকার নেই, শুধু কুঁড়েঘরের পেছনে এক শূন্য অন্ধকার। স্যাফর করতে লাগল এবং তার পুরো শরীর কাঁপতে শুরু করল। সে রিমাকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও কোনো চিহ্ন পেল না। সে চিৎকার করে ডাকল, রিমা, কোথায় তুমি? কিন্তু শুধু নিজের গলার প্রতিধ্বনি ছাড়া আর কিছুই শুনতে পেল না। সালেম এক গভীর ধাক্কা খেল। শৈশব থেকে সে তার বাবাকে হারিয়েছে, মাকে হারিয়েছে, কিন্তু হৃদয়ের খুব কাছের কিছু এভাবে হারায়নি। তার কাছে এই গাধাটি শুধু একটি পশু ছিল না, সে ছিল তার বন্ধু এবং সাহসের সাক্ষী। সে চারদিকে হন্যে হয়ে খুঁজল, কিন্তু কিছুই পেল না। গ্রামটি এক রহস্যময় নিস্তব্ধতায় ডুবেছিল। সালেমের মনে হচ্ছিল রিমা নিজে থেকে হারিয়ে যায়নি, বরং এই অন্তর্ধানের পেছনে বড় কোনো রহস্য আছে। তার মনে পড়ল আগন্তুকের কথা, যে এই সত্য বহন করে সে কারো কাছে গোপন থাকে না। সে ভাবল হয়তো রিমার হারিয়ে যাওয়াও একটি পরীক্ষা। সালেম বড় একটা দীর্ঘশ্বাস নিয়ে উঠে দাঁড়াল। সে জানত তাকে এখন সত্যের সন্ধানে নামতে হবে। কিন্তু রিমার উধাও হওয়ার খবর গ্রামে দ্রুত ছড়িয়ে পড়ল। মানুষ সালেমের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল। গুজব রুটল যে সালেমই হয়তো গাধাটিকে কোথাও লুকিয়ে রেখেছে বা তার পিঠের ব্যাগটি চুরি করেছে। বাজারে যখন সে গেল, মহিলারা তাকে বিদ্রূপ করে বলতে লাগল, কিরে সালেম, গাধাটি কি তোর থেকে বাঁচতেই পালিয়ে গেল? ফারেস আর তার দলের ছেলেরা তাকে ঘিরে ধরে বলতে লাগল, স্বীকার কর হারামি, তুই ওটা চুরি করেছিস। সালেম অনেক বোঝানোর চেষ্টা করল যে সে কিছু করেনি, কিন্তু কেউ তার কথা শুনল না। সালেমের ব্যাগে থাকা মোহর আর আংটি যেন তার কাছে আরও ভারী হয়ে উঠল। মরিয়ম এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করল, কিন্তু গ্রামের বড়দের সামনে তার কণ্ঠস্বর হারিয়ে গেল। গ্রামের মাতব্বররা রায় দিল, সালেম, গাধা না পাওয়া পর্যন্ত তুই এই গ্রামে থাকতে পারবি না। তোর সাথে থাকা অভিশাপ না ঘোরা পর্যন্ত তুই ফিরে আসবি না। সালেম শুনল, সেই কথাগুলো যেন তার বুকে তীরের মতো বিঁধল। সে মাথা নিচু করে গ্রাম থেকে বেরিয়ে যেতে লাগল। সে জানত তার আসল লড়াই এখন শুরু। সত্য কেবল টাকা বা শক্তিতে নয়, বরং সততা আর সাহসে থাকে, যা সালেম তার বড় হৃদয়ে লালন করে আসছিল। তার দুচোখে তখন এক নতুন সংকল্প, সে রিমাকে খুঁজে বের করবেই এবং এই অন্ধকারের রহস্য উন্মোচন করবে। এই গণশাস্তির সামনে সে গলে গেল। প্রতিবাদ করার সাহস পেল না, চিৎকার করার সাহস পেল না। সে তার চামড়ার ব্যাগটি নিল এবং কাঁধে ঝুলিয়ে গ্রামের প্রবেশপথের দিকে এগিয়ে গেল। রিমা, সেই অনুপস্থিত গাধাটি, তার হৃদয়ে এক বিশাল শূন্যতা তৈরি করে রেখে গিয়েছিল। সে অনুপস্থিত ছিল ঠিকই, কিন্তু সালেম অনুভব করছিল যে তার এই চলে যাওয়াটা আসলে একটি পরীক্ষার অংশ, এবং সামনে যা আসছে তা যে কোনো শাস্তির চেয়েও বড়। মরিয়ম কুয়োর কাছে দাঁড়িয়ে গেল। তার চোখ দুটিতে জল টলমল করছিল। সে তাকে ডাকার চেষ্টা করল, সালেম, তুমি কোথায় যাচ্ছ?
কিন্তু সালেম ফিরে তাকাল না। সে কেবল একটি গভীর বিষণ্ণ দৃষ্টি দিল, যেন সে তাকে বলতে চাইছিল, সময় হলে আমি ফিরে আসব। যখন সবাই সত্যটা জানতে পারবে তখন আমি ফিরে আসব। তার পদক্ষেপগুলো ছিল ধীর কিন্তু দৃঢ়। প্রতিটি কদম যেন তার পরিচিত সব কিছু, তার ভালোবাসার সব কিছু, এবং যেসব মানুষ তাকে নিয়ে উপহাস করত তাদের থেকে দূরে সরে যাওয়ার এক অনুভূতি বহন করছিল। সে জানত না সে কোথায় যাচ্ছে, তবে সে একটি জিনিস জানত, সে সত্যকে হারিয়ে যেতে দেবে না, এবং যে রহস্যটি সে উন্মোচন করেছে তা আর চাপা পড়ে থাকতে দেবে না। ধুলো মাখা পথ আর গ্রামকে ঘিরে থাকা গাছপালার মাঝে সালেম অদৃশ্য হয়ে গেল। তার পেছনে শুধু তার পায়ের ছাপে উড়ে আসা সামান্য ধুলো, আর গ্রামে এক বিশাল শূন্যতার অনুভূতি রয়ে গেল। মনে হচ্ছিল যেন অদ্ভুত কেউ একজন গ্রামের আত্মার একটা অংশ তার সাথে নিয়ে গেছে। তার চলে যাওয়ার পর গ্রাম নিস্তব্ধ হয়ে রইল। মানুষ নিজেদের মধ্যে সেই লোকটির কথা ফিসফিস করতে লাগল, যে একটি গাধার জন্য লড়েছিল, যাকে তারা উপহাস করত। আর এখন সে এমনভাবে চলে গেল যেন বাতাস নিজেই তাকে উড়িয়ে নিয়ে গেছে। সালেমের হৃদয়ে ব্যথার মাঝেও এক অদ্ভুত স্বাধীনতার অনুভূতি ছিল। গ্রামটি এখন আর তাকে অপবাদ দিয়ে বন্দি করে রাখতে পারবে না। তারা তার আত্মাকে আর ভেঙে দিতে পারবে না, কারণ সে এক নতুন যাত্রা শুরু করেছে, এক অজানার পথে যাত্রা, যে যাত্রা হয়তো তাকে সেই নকাবধারী আগন্তুক, নিখোঁজ গাধা এবং সেই রহস্যের মুখোমুখি করবে যা সবাইকে অবাক করে দেবে। পুরো পথ জুড়ে রিমা তার মাথায় আর হৃদয়ে ছিল। তার মনে হচ্ছিল যে সে সঠিক সময়ে ঠিকই দেখা দেবে, এবং অজানার দিকে তার প্রতিটি কদম আসলে তার প্রকৃত ভাগ্যের দিকেই এগিয়ে যাওয়া। এমন এক ভাগ্য যা পুরো গ্রামকে বদলে দেবে, এবং সালেম আসলে কে তা প্রকাশ করে দেবে। পাহাড়ের আড়ালে সূর্য ডুবতে শুরু করল। বনের দীর্ঘ ছায়া ধুলোমাখা পথে ছড়িয়ে পড়ল, এবং সালেম নিঃশব্দে উপহাস আর অপবাদ থেকে দূরে হেঁটে চলল। কিন্তু সে পুরোপুরি একা ছিল না। মহৎ কিছু, রহস্যময় কিছু যা সত্য জানে, সে তাকে দূর থেকে লক্ষ্য করছিল, তাকে পরীক্ষা করছিল, এবং তার ভাগ্যে যা লেখা আছে সেদিকেই তাকে নিয়ে যাচ্ছিল। সালেম তখন মরুভূমির প্রান্তে পৌঁছে গিয়েছিল, গ্রামের অপবাদ আর মানুষের চাপ থেকে অনেক দূরে। সোনালি বালুকারাশি অসীম পর্যন্ত বিস্তৃত ছিল। সূর্য তার পিঠ পুড়িয়ে দিচ্ছিল, আর বাতাস ধুলোয় পূর্ণ ছিল। কিন্তু মরুভূমি যেন নিস্তব্ধ হয়ে তার প্রতিটি কদম শুনছিল। তার সাথে শুধু ছিল সেই চামড়ার ব্যাগ, গ্রামের স্মৃতি আর রিমাহর ভাগ্য জানার এক তীব্র আকাঙ্ক্ষা। প্রথম পদক্ষেপটি ছিল কঠিন, কারণ পা দিলেই বালু সরে যাচ্ছিল, আর মনে হচ্ছিল প্রতিটি কদম তাকে নিচের দিকে টেনে ধরছে। সূর্য নির্দয়ভাবে উপরে উঠছিল, আর ঘাম তার আলখাল্লা ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু তার হৃদয় হার মানল না। সে এক বিশাল বালিয়াড়ির কাছে একটু বিশ্রামের জন্য থামল, আর ব্যাগ থেকে পানির একটি ছোট পাত্র বের করল। সে সামান্য পান করল, আর বাকিটা মুখে ছিটিয়ে নিল, তাপ কমানোর জন্য। মরুভূমিতে প্রতিটি শব্দ যেন স্পষ্ট হয়ে ওঠে, এমনকি বাতাসের শব্দ ফিসফিসে রূপান্তরিত হয়, যেন তা তাকে কিছু বলার চেষ্টা করছে। সালেম বালির ওপর কিছু পায়ের ছাপ দেখতে পেল, কিন্তু সেগুলো তার নিজের বা গাধার ছাপ ছিল না। সেগুলো ছিল অনেক বড় এবং গভীর, হয়তো কোনো যাযাবর বেদুইনের বা অন্য কিছুর। তার হৃদয়ে কিছুটা সন্দেহের দানা বাঁধল, কিন্তু সে সতর্কভাবে পথ চলা চালিয়ে গেল। সূর্যাস্তের সাথে সাথে বালিয়াড়ির ওপর দীর্ঘ ছায়াগুলো নড়াচড়া করতে লাগল, এবং রঙগুলো সোনালি থেকে গাঢ় লাল এবং তারপর ধূসর বর্ণে বদলে যেতে লাগল। অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, আর দিনের উত্তাপের পর শীতের আমেজ শুরু হলো। সালেম একটি বালিয়াড়ির পাশে ছোট একটি আস্তানা তৈরি করল। মাটিতে তার আলখাল্লাটি বিছিয়ে দিল, এবং পথের ধার থেকে কুড়িয়ে আনা কাঠ দিয়ে ছোট একটি আগুন জ্বালালো। তারার মেলায় ভরা আকাশের দিকে তাকিয়ে সে এমন এক গভীর একাকিত্ব অনুভব করল, যা সে জীবনে কখনো অনুভব করেনি। এমনকি যখন হাটে তাকে মারধর করা হতো বা উপহাস করা হতো, তখনও একাকিত্বের এই তীব্রতা ছিল না। রিমা তার পাশে ছিল না, গ্রামটি পেছনে পড়েছিল, এবং পরিচিত সবকিছু অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই রাতে তারা দেখার সময় সেই বালিয়াড়ির পেছন থেকে কোনো এক নড়াচড়া শব্দ শুনতে পেল। সে আত্মরক্ষার জন্য একটি ছোট কাঠের লাঠি হাতে নিল এবং সাবধানে এগিয়ে গেল। তার সামনে এক বেদুইন ব্যক্তি হাজির হল, যার মুখ রোদে তামাটে হয়ে গিয়েছিল, আর চোখ দুটো ছিল গভীর ও শান্ত।
সালেম কম্পিত কণ্ঠে বলল, আপনি কে? লোকটি উত্তর দিল, আমি মরুভূমির বাসিন্দা, বহু বছর ধরে এখানে বাস করছি। আমি দূর থেকে আগন্তুকদের দেখি, যারা একা চলে তাদের দেখি। হে যুবক, তুমি কে? সালেম তাকে গ্রাম থেকে চলে আসা, অপবাদ, গাধা এবং সেই নকাবধারী আগন্তুক সম্পর্কে কিছুটা বলল, তবে পুরো রহস্যটি প্রকাশ করল না। লোকটি নিঃশব্দে সব শুনল এবং তারপর বলল, মরুভূমি মিথ্যা বলে না, সে কিছু লুকায় না। যে এখানে টিকে থাকে সে নিজের সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে সত্য জেনে যায়। পরের দিনগুলোতে সালেম সেই বেদুইনের সাথে পথ চলতে শুরু করল এবং মরুভূমিতে বেঁচে থাকার কৌশলগুলো শিখতে লাগল। বালির নিচে কিভাবে পানি খুঁজে পাওয়া যায়, বালিয়াড়ির মাঝখান দিয়ে সঠিক পথ কিভাবে চিনে নিতে হয় এবং বালুঝড় এড়াতে বাতাসের চিহ্ন কিভাবে পড়তে হয়, এসবই সে শিখল। সালেম বুঝতে পারল যে মরুভূমি কেবল শত্রু নয়, বরং এটি একজন কঠোর শিক্ষক। মরুভূমি তাকে ধৈর্য, সহনশীলতা এবং প্রকৃতির প্রতিটি ছোটখাটো খুঁটিনাটির প্রতি মনোযোগ দিতে শেখাল। গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দেওয়ার পর থেকে এই প্রথম তার হৃদয়ে এক ধরনের শান্তি অনুভব হতে লাগল। যদিও চারপাশে ছিল চরম একাকিত্ব, বিপদ আর দিনের প্রচণ্ড তাপ ও রাতের হাড় কাঁপানো শীত। এক রাতে আগুনের পাশে বসে থাকার সময় বেদুইন লোকটি বলল, মরুভূমিতে সব কিছু একসময় অদৃশ্য হয়ে যায় এবং তারপর আবার ফিরে আসে। তুমি যে গাধাটিকে হারিয়েছ এবং হয়তো সেই নকাবধারী আগন্তুক, সব কিছুই এখানে থাকতে পারে, কিন্তু তোমাকে জানতে হবে যে কেবল সেই টিকে থাকে যে শুধু পথ চেনে না, বরং নিজেকেও চেনে। সালেম নিঃশব্দে হাসল এবং উপলব্ধি করল যে এই মরুযাত্রা কেবল গ্রাম থেকে পালানো ছিল না, বরং এটি ছিল নিজের শক্তি ও সত্যের সাথে তার সম্পর্কের এক নতুন আবিষ্কার, আর হয়তো সবকিছু ঠিক করার অথবা ধারণাতীত কোনো বড় পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রস্তুতি। পরবর্তী দিনগুলো আরও কঠিন পরীক্ষার সাক্ষী হল। আকস্মিক বালুঝড়, দিনের দহন, রাতের তীব্র শীত, মরুভূমির নেকড়েদের মোকাবিলা এবং গাধা বা সেই নকাবধারী আগন্তুকের কোনো চিহ্নের সন্ধান করা। প্রতিটি অভিজ্ঞতা তার হৃদয়কে আরও শক্ত, তার মনকে আরও সজাগ এবং তার আত্মাকে আগত পরিস্থিতির জন্য আরও প্রস্তুত করে তুলল। গ্রামটি যত দূরেই থাকুক না কেন, সে জানত যে তার আসল নিয়তি এই কঠোর আর রহস্যময় স্থানেই শুরু হয়েছে। মরুভূমিতে দীর্ঘ মাস নিখোঁজ থাকার পর, সূর্যের দহন আর রাতের হাড় কাঁপানো শীত সহ্য করার পর এবং একা বালুঝড়ের মোকাবিলা করার পর সালেম আবার গ্রামের প্রান্তে এসে হাজির হল। সে আর সেই আগের মানুষটি ছিল না যে গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। সে আর সেই ভেঙে পড়া যুবকটি ছিল না যে একা একা পাড়ার মধ্যে দিয়ে হেঁটে যেত, বরং এখন তাকে অনেক বেশি শক্তিশালী ও ধৈর্যশীল দেখাচ্ছিল এবং তার চোখের দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা আগে কেউ কখনো দেখেনি। এক রহস্যময় আভা তাকে ঘিরে রেখেছিল। দীর্ঘ যাত্রার বালু তার শরীরে ছাপ ফেলে গিয়েছিল। সে অনেকটা রোগা হয়ে গিয়েছিল, কিন্তু তার শরীর ছিল চটপটে। তার ডান হাতে একটি ছোট ক্ষতের চিহ্ন ছিল, যা কোনো এক মরুভূমির ঈগলের আক্রমণের ফলে হয়েছিল। তার গভীর চোখ দুটোতে এমন এক ধৈর্যের ছাপ ছিল যা কেবল তারাই বুঝতে পারে যারা একাকিত্ব আর বিপদের অভিজ্ঞতা অর্জন করেছে। তার পুরনো আলখাল্লাটি ধুলোবালিতে মাখামাখি ছিল, কিন্তু সে বুক টান করে সোজা হয়ে দাঁড়াচ্ছিল, যেন তার প্রতিটি পদক্ষেপ প্রমাণ করছিল যে সে বদলে গেছে। সালেম যখন গ্রামের প্রবেশপথে পৌঁছালো, তখন সব কিছু থমকে গেল। গলিতে যে শিশুরা দৌড়াদৌড়ি করছিল তারা থেমে গেল, বাজারের পাশ দিয়ে যে মহিলারা যাচ্ছিল তারা চুপ হয়ে গেল এবং পুরুষরা বিস্ময়ে মাথা তুলে তাকালো। সালেম কী নিয়ে ফিরে এসেছে তা কেউ জানত না, কিন্তু তার উপস্থিতি সবাইকে থমকে যেতে বাধ্য করল। ফারেস, যে আগে তাকে নিয়ে উপহাস করত, সে কিছুটা কেঁপে উঠল, তবে তার বিস্ময় একটি বিদ্রুপাত্মক হাসির আড়ালে লুকানোর চেষ্টা করে বলল, এ কি সালেম, নাকি মরুভূমির কোনো ভূত? সালেম শান্তভাবে হাসল, কিন্তু সেই হাসিতে এক অদ্ভুত ওজন ছিল। সে বলল, আমিই সালেম, আর যে ফিরে এসেছে সে আগের সেই মানুষটি নয়। মরিয়ম, যে দূর থেকে তাকে লক্ষ্য করছিল, তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। এটি কেবল আগের মতো শ্রদ্ধাবোধ ছিল না, বরং এক বিস্ময় আর কৌতূহল মেশানো অনুভূতি ছিল। এই লোকটি যে গাধাটির জন্য লড়েছিল এবং গ্রামের সামনে অপমানিত হয়েছিল, সে আর সেই অবহেলিত যুবকটি নেই। সে এখন এমন কিছু বহন করছে যা আরও মহৎ, গোপন কিছু, যা কেবল সেই নকাবধারী আগন্তুক আর হয়তো রিমা নিজে জানে।
সালেম কারো দিকে ছুটে গেল না, সে পুরনো সমালোচনাগুলোর দিকে তাকালো না কিংবা কোনো ঝগড়ার সুযোগও খুঁজল না। সে কেবল চত্বরের মাঝখানে গিয়ে দাঁড়ালো, তার দৃষ্টি সবার মুখের ওপর দিয়ে ঘুরে এলো এবং গম্ভীর অথচ শক্তিশালী কণ্ঠে বলল, আমি তোমাদের থেকে দূরে ছিলাম, কিন্তু এখন আর কেউ আমার সম্পর্কে না জেনে বিচার করতে পারবে না। যে গাধাটি নিখোঁজ হয়েছিল এবং যে রহস্য আমি বহন করছি তা কোনো খেলা বা উপহাসের বিষয় ছিল না, সব কিছুই ছিল একটি পরীক্ষা এবং আমি তাতে উত্তীর্ণ হয়েছি। আমি এখন সত্য জানি এবং আমি জানি কে সম্মান পাওয়ার যোগ্য আর কার বিচার হওয়া উচিত। পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গেল, কারো কোনো উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না। এমনকি ফারেসও কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেল। শিশুরা রাস্তা ছেড়ে দূরে সরে গেল, যেন তারা সালেমকে ঘিরে থাকা কোনো এক অদৃশ্য শক্তির অস্তিত্ব অনুভব করছিল। মরিয়ম এক কদম এগিয়ে এলো, তার চোখ সালেমের ওপর থেকে সরছিল না। সে নিচু স্বরে তবে স্পষ্টভাবে বলল, তুমি বদলে গেছ, তোমাকে আর আগের মতো দেখাচ্ছে না। সালেম তার দিকে তাকিয়ে সামান্য হাসল এবং বলল, হ্যাঁ, আমি আর সেই যুবকটি নেই যাকে তোমরা প্রতিদিন দেখতে। মরুভূমি আমাকে অনেক কিছু শিখিয়েছে। প্রতিটি পরীক্ষা আমাকে নিজেকে আরও ভালোভাবে বুঝতে শিখিয়েছে, মানুষকে বুঝতে শিখিয়েছে এবং আমি কি চাই তা জানতে শিখিয়েছে। সেই মুহূর্তে সবাই অদ্ভুতভাবে অনুভব করল যে সালেম কেবল একজন দরিদ্র যুবক বা অবহেলিত লোকটির চেয়ে অনেক বড় কিছু হয়ে উঠেছে। সে এখন শক্তি, ধৈর্য আর সত্যের প্রতীক হয়ে উঠেছে, যাকে আর কোনো উপহাস বা অপবাদ স্পর্শ করতে পারবে না। সালেম ধীর লয়ে ঘরগুলোর মাঝখান দিয়ে হাঁটতে লাগল, মানুষের চাহনি আর তাদের নড়াচড়া লক্ষ্য করছিল, কিন্তু সে কোনো রাগ প্রকাশ করল না। সে কোনো উপহাস বা বিদ্রূপে জবাব দিল না। তাকে খুব সংযত আর দৃঢ় দেখাচ্ছিল এবং তার প্রতিটি কদম যেন নিশ্চিত করছিল যে সে আর গ্রামের সাধারণ অংশ হতে ফিরে আসেনি, বরং সে সেই সত্যের অংশ হতে ফিরে এসেছে যা পুরো গ্রামকে বদলে দেবে। রিমা, যে কয়েক মাস ধরে নিখোঁজ ছিল, সে এখনও ফিরে আসেনি, কিন্তু সালেম তার হৃদয়ে অনুভব করছিল যে দেখা হওয়ার সময় খুব কাছে এবং সে মরুভূমিতে যা শিখেছে তা কেবল সামনে যা আসতে চলেছে তার শুরু মাত্র। দিনের শেষে যখন সূর্য ডুবছিল এবং মাটির ঘরগুলোর ওপর দীর্ঘ ছায়া পড়ছিল, সালেম বাজারের প্রান্তে দাঁড়িয়ে পুরো গ্রামের দিকে এক গভীর দৃষ্টি দিল এবং নিজের মনে ফিসফিস করে বলল, এখন সব কিছু শুরু হলো। গ্রামবাসী আর আমাকে আগের নজরে দেখবে না। সবাই তাকে নিঃশব্দে লক্ষ্য করছিল, কেউ ভয়ে, কেউ কৌতূহলে, কিন্তু কারো কাছে যাওয়ার সাহস হলো না। তারা এক শব্দ না শুনেই বুঝে গিয়েছিল যে এই লোকটি আর তাদের পরিচিত সেই পুরনো সালেম নেই। মরুভূমির যাত্রা তাকে জীবনে ফিরিয়ে এনেছে ঠিকই, তবে সে ফিরেছে অনেক বেশি শক্তিশালী, বুদ্ধিমান আর আগামী সবকিছুর জন্য প্রস্তুত হয়ে। সালেম গ্রামে ফিরে আসার পর পরিস্থিতি আর আগের মতো রইল না। মানুষের চোখে আতঙ্ক আর বিস্ময় ধীরে ধীরে ফুটে উঠতে লাগল। তবে কেউ কল্পনাও করেনি যে শেখ ইমরান, যাকে পুরো গ্রাম প্রজ্ঞা আর সম্মানের মূর্ত প্রতীক হিসেবে চিনত, তিনি কোনো এক পুরনো রহস্যের চাপে ভেঙে পড়বেন, যে রহস্য তিনি দশকের পর দশক ধরে নিজের হৃদয়ে লুকিয়ে রেখেছিলেন। শেখ ইমরান তার ঘরে বসেছিলেন, তার পেছনের কাঠের দেয়ালটি সময়ের ভারে যেন গোঙাচ্ছিল, আর সামনের ছোট মোমবাতিটি ধীর লয়ে কাঁপছিল, যা তার বলিরেখা ভরা মুখে নড়াচড়া করা ছায়া ফেলছিল। তার চোখ দুটো চিন্তায় ভারী হয়েছিল। তিনি একটি পুরনো কাগজে কিছু লিখছিলেন, যা প্রায় দুষ্পাঠ্য। তারপর হঠাৎ থেমে গিয়ে দেয়ালের দিকে তাকাচ্ছিলেন, যেন ছায়ার আড়াল থেকে কেউ তাকে লক্ষ্য করছে। সালেম নিঃশব্দে ভেতরে ঢুকল। সে শেখকে ভয় দেখাতে চায়নি, তবে সে অনুভব করছিল যে ভয়ানক কিছু একটা ঘটছে। সালেম নিচু স্বরে বলল, হে শেখ ইমরান, সবকিছু কি ঠিক আছে? শেখ ধীরে ধীরে মাথা তুললেন, তার চোখ দুটো অশ্রুতে পূর্ণ ছিল এবং কথা বলার সময় তার কণ্ঠস্বর কাঁপছিল। সব রহস্য ফাঁস হয়ে গেল। এতগুলো বছর পর সবকিছু এখন প্রকাশ পেয়ে যাবে। সালেম আরও কাছে এগিয়ে এলো এবং শেখকে নিবিড়ভাবে লক্ষ্য করতে লাগল। সে জানত যে পুরো গ্রামকে ঘিরে কিছু পুরনো রহস্য পাক খাচ্ছে, এমন রহস্য যা আগে কেউ জানত না এবং যা হয়তো সেই নকাবধারী আগন্তুক, সেই গাধা এবং সালেম মরুভূমিতে যে রহস্যটি খুঁজে পেয়েছিল তার সাথে সম্পর্কিত। সালেম সতর্কভাবে বলল, কি সেই রহস্য শেখ? কি ঘটছে? শেখ ইমরান দীর্ঘশ্বাস ফেললেন এবং ঘরের নিস্তব্ধতা ভেঙে ফিসফিস করে কিছু শব্দ উচ্চারণ করলেন। বহু বছর আগে এই গ্রামটি যেভাবে আমরা চিনি সেভাবে গড়ে ওঠার আগে এমন কিছু ঘটেছিল যা আমি সবার কাছে গোপন রেখেছিলাম। এমন কিছু যা আমাদের পূর্বপুরুষ, সেই গাধা এবং সত্য সম্পর্কে তোমাদের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে। সালেম তার শরীরে এক শিহরণ অনুভব করল।
যেন চারপাশের বাতাস আরও ভারী হয়ে এলো। শেখ অশ্রুসজল চোখে বললেন, সেই নকাবধারী আগন্তুককে বহু বছর আগে পাঠানো হয়েছিল, কেবল কাউকে পাহারা দেওয়ার জন্য নয়, বরং একটি প্রাচীন রহস্য রক্ষা করার জন্য। এমন এক রহস্য যা তোমাদের সব উপহাস, অপবাদ আর ভয়কে আড়াল করার একটা আবরণ মাত্র ছিল, যা আসলে বন্ধ দরজার আড়ালে ঘটত। সালেমের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। সে জানত সেই আগন্তুকের সাথে তার ঘটনার কোনো যোগসূত্র আছে, কিন্তু সে ভাবতেও পারেনি যে রহস্যটি এত পুরনো এবং গ্রামের ইতিহাসে এর মূল এত গভীরভাবে প্রথিত। সালেম নিচু স্বরে বলল, আপনি কি বোঝাতে চাইছেন? সেই রহস্যটা আসলে কি? শেখ ধীরে ধীরে মাথা নাড়লেন এবং বললেন, আমি ভেবেছিলাম আমার নীরবতা দিয়ে সবাইকে রক্ষা করব, কিন্তু এই নীরবতা এক অসহ্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই রহস্যটি প্রাচীন সম্পদ, ক্ষমতা, এমনকি গাধাটির সাথেও যুক্ত। হ্যাঁ, সেই গাধা। এটি কেবল একটি প্রাণী ছিল না, এটি এমন সব কিছুর সাক্ষী যা কেউ জানে না। তার অন্তর্ধানের পর থেকে যা যা ঘটতে শুরু করেছিল তার সবই এই রহস্যের অংশ। সালেম আরও এক ধাপ এগিয়ে এলো, তার চোখ দুটি বড় হয়ে গেল। গাধাটি কি তবে এই রহস্যের চাবিকাঠি? বৃদ্ধ শেখ একটি করুণ হাসি হাসলেন, তার চোখের জল পুরনো চামড়ার পাণ্ডুলিপিটির ওপর পড়তে থাকল। হ্যাঁ, গাধাটি দেখেছিল, গাধাটি তা বহন করেছিল যা আমরা বহন করতে পারিনি। এখন তার অন্তর্ধান এবং তোমার ফিরে আসার পর সবকিছু উন্মোচিত হওয়ার পথে। সালেম অনুভব করল তার পায়ের তলার মাটি যেন কেঁপে উঠল। গ্রামে যা কিছু ঘটেছিল, সব অভিযোগ, উপহাস, নির্বাসন, এমনকি মরুভূমিতে তার হারিয়ে যাওয়া, কোনোটিই কাকতালীয় ছিল না। এটি ছিল দীর্ঘকাল আগে শুরু হওয়া এক ধারাবাহিক ঘটনার অংশ, যে রহস্য শেখ ইমরান সারা জীবন রক্ষা করে এসেছিলেন। শেখ ইমরান হঠাৎ কেঁপে উঠলেন এবং বুকে হাত দিয়ে চেয়ারে ভেঙে পড়লেন। তিনি ফিসফিস করে বললেন, আমি জানতাম এই দিনটি আসবে। আমি আর তোমাদের সবাইকে রক্ষা করতে পারছি না, এই রহস্য আমি একা বইতে পারছি না। সালেম দৌড়ে গিয়ে তার কাঁধ ধরল এবং বলল, শেখ, আমাদের কথা বলতে হবে, আমাদের একটি সমাধান খুঁজতে হবে। আমার যেমন আপনাকে প্রয়োজন, আপনারও আমাকে প্রয়োজন। শেখ তার বিষণ্ণ চোখে তাকিয়ে দুর্বল কণ্ঠে বললেন, আমি ভয় পাচ্ছি এই রহস্য ফাঁস হলে সব ভেঙে পড়বে। এটি তোমার প্রতি, আমার প্রতি এবং পুরো গ্রামের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। কিন্তু সময় হয়েছে সালেম, এখন তুমিই সেই শক্তির অধিকারী, সেই শক্তি যা সত্যকে উন্মোচিত করবে এবং ভারসাম্য ফিরিয়ে আনবে। দেয়ালে মোমবাতির আলো যখন কাঁপছিল, সালেম অনুভব করল মরুভূমির সেই যাত্রা, তার ভেতরের পরিবর্তন, সব কষ্ট এবং ধৈর্য কিছুই বৃথা ছিল না। সে এখন এক প্রাচীন রহস্যের অংশ হয়ে গিয়েছিল, এমন এক সত্যের অংশ যা গ্রামটিকে ওলটপালট করে দেবে। এখন তাকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে এই রহস্য সবার কাছে প্রকাশ করবে নাকি শেখ ইমরানের মতো সারা জীবন রক্ষা করবে। সালেমের গ্রামের ফিরে আসার পর কয়েকদিন কেটে গেল। তার প্রতিটি পদক্ষেপ মানুষের মনে কৌতূহল ও বিস্ময় জাগিয়ে তুলছিল। গ্রামটি আর আগের মতো ছিল না। উপহাস ও বিদ্রূপের বদলে অলিগলি এখন ফিসফিসানি আর নীরবতায় ভরে গিয়েছিল। সালেমের ফিরে আসা এবং তার রহস্যময় শক্তি সব কিছুকে নতুন করে সাজিয়ে দিয়েছিল এবং সত্যকে তার আপন জায়গায় ফিরিয়ে এনেছিল, যা এতদিন ধুলোবালি আর অপবাদের আড়ালে লুকিয়েছিল। এদিকে ফারিস, সেই যুবক যে বছরের পর বছর সালেমকে উপহাস করেছিল, সে প্রথমবারের মতো প্রকৃত ভয়ের স্বাদ পেল। শুরুতে সে বিশ্বাস করতে পারেনি যা ঘটেছে। সে বিশ্বাস করতে পারছিল না যে সালেম অন্য রকম হয়ে গেছে এবং তার দৃষ্টিতে এমন কিছু রহস্যময় আছে যা তাকে বিচার করতে আসা মানুষকে দ্বিধায় ফেলে দেয়। ফারিস দূর থেকে সালেমের খবর নিতে শুরু করল। সে শেখ ইমরানের সাথে তার দেখা হওয়া, হারানো গাধার রহস্য এবং মরুভূমি যাত্রার পর আসা গভীর পরিবর্তনের কথা শুনতে পেল। সে বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পারল না। তার ভেতরের কিছু একটা বলছিল যে যা ঘটেছে তা কাকতালীয় নয় এবং দীর্ঘ বছরের উপহাস ও অন্যায় হয়তো কোনো বড় সত্যের আবরণ মাত্র। একদিন বাজারের প্রান্তে হাঁটার সময় ফারিস মারিয়ামের কথা শুনতে পেল। সে নিচু স্বরে কিন্তু স্পষ্টভাবে বলছিল, পুরো সত্য সালেমের কাছে আছে। যা ঘটেছে তা বড় কিছুর অংশ ছিল, এমনকি গাধাটিও কেবল একটি প্রাণী ছিল না। ফারিস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল, তার মস্তিষ্ক যেন আর্তনাদ করে উঠল। সালেম সম্পর্কে সে সারা জীবন যা জেনে এসেছে তা হঠাৎ ধসে পড়ল।
ফারিস সরাসরি শেখ ইমরানের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল, সেই ব্যক্তি যিনি গ্রামে প্রজ্ঞার প্রতীক ছিলেন এবং যিনি জানতেন সালেম নির্দোষ কিন্তু কখনো কারণ বলেননি। ফারিস শেখের ঘরে ঢুকে দেখল তিনি চেয়ারে বসে আছেন, চোখ দুটি ক্লান্ত, হাতে একটি পুরনো মানচিত্র যা চিহ্নে ভরপুর। ফারিস দ্বিধার সাথে বলল, হে শেখ, দয়া করে আমাকে বলুন আপনি এতকাল কি জানতেন? শেখ একটি করুণ হাসি দিয়ে বললেন, আমি সব কিছুই জানতাম, কিন্তু আমি গ্রামকে রক্ষা করছিলাম, সালেমকে রক্ষা করছিলাম এবং সেই প্রাচীন রহস্য রক্ষা করছিলাম যা কেউ বোঝার ক্ষমতা রাখত না, কেবল সে ছাড়া যে সালেমের মতো মরুভূমির পরীক্ষা দিয়েছে। ফারিস কথাগুলো শুনে শিউরে উঠল, তার মনে হলো পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে নিচু স্বরে বলল, এতদিন ধরে আমি তবে ভুল ছিলাম? আমি তার উপর অন্যায় করেছি? শেখ মাথা নেড়ে সজল চোখে বললেন, নিজের ভুল স্বীকার করা অতীতকে বদলে দেয় না, তবে অন্ধকারের চেয়ে দেরিতে হলেও সত্য জানা ভালো। এখন তোমাকে বুঝতে হবে, সালেম কেবল এক দুর্বল বা সমাজচ্যুত যুবক ছিল না, সে ছিল সেই সত্যের চাবিকাঠি যা বছরের পর বছর লুকিয়ে রাখা হয়েছিল। ফারিস তার হৃদয়ে এক বিশাল বোঝা অনুভব করল, এক গভীর অনুশোচনা যা সে অস্বীকার করতে পারছিল না। সব হাসি, সব উপহাস, সালেমের উপর সব আক্রমণ এখন তার বিবেকের উপর ভারী বোঝা হয়ে দাঁড়াল। সে অনুভব করল সে সত্য বুঝতে বড্ড দেরি করে ফেলেছে, কিন্তু একই সাথে সে অন্য কিছুও অনুভব করল, নিজেকে শুধরে নেওয়ার এক সুযোগ, সেই সত্যের অংশ হওয়ার সুযোগ যা গ্রামের কাছে উন্মোচিত হতে যাচ্ছে। ফারিস শেখের ঘর থেকে বিভ্রান্ত হয়ে বেরিয়ে এলো, কিন্তু এবার ভয় সালেম বা গ্রামের জন্য ছিল না, বরং ভয় ছিল নিজের প্রতি, ভয় ছিল অতীত এবং এই ভেবে যে সে বিষয়গুলো সামাল দিতে পারবে কিনা। তা সত্ত্বেও সে জানত এখন আর পিছিয়ে যাওয়ার পথ নেই এবং তাকে সত্যের মুখোমুখি হতেই হবে, তা যতই দেরিতে আসুক বা বেদনাদায়ক হোক। সেই সন্ধ্যায় ফারিস বাজারের প্রান্তে দাঁড়িয়ে দূর থেকে সালেমকে পর্যবেক্ষণ করতে থাকল। সে তার শক্তি, আত্মবিশ্বাস ও গাম্ভীর্য দেখছিল এবং মনে মনে জানত যে সত্য সালেম খুঁজে পেয়েছে তা সব কিছু বদলে দেবে। তার ভূমিকা এখন আর উপহাস বা অপমান করার নয়, বরং শেখার, সাহায্য করার এবং সত্যের মুখোমুখি হওয়ার, যদিও সেই উপলব্ধি অনেক দেরিতে এলো। গ্রামটি ধীরে ধীরে এক অদ্ভুত নীরবতায় ডুবে যাচ্ছিল, কিন্তু ফারিস অবশেষে বুঝতে পারল যে বিষয়গুলোকে সে সারা জীবন স্পষ্ট ভেবেছিল তা ছিল কেবল বন্ধ দরজার পেছনে যা ঘটছিল তার একটি আবরণ মাত্র। সময় এখনও শেষ হয়ে যায়নি এবং বড় বড় সত্য প্রকাশ পাওয়া এখনও বাকি ছিল। সে বুঝতে পারল সে নিজেও নিজের চেয়ে বড় এক গল্পের অংশ। সপ্তাহব্যাপী প্রতীক্ষা আর ফিসফিসানির পর একদিন সকালে সূর্য যখন আকাশে উঁকি দিচ্ছিল, তখন এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। বাজারের প্রান্তে হঠাৎ শোরগোল শুরু হলো এবং এক নারী দূর থেকে চিৎকার করে উঠল, দেখো গাধাটি, ও ফিরে আসছে। কৌতূহল ও ভয় নিয়ে সবাই দ্রুত জমায়েত হল। গাধাটির পদক্ষেপ ছিল সতর্ক কিন্তু আত্মবিশ্বাসী। সে একা একাই বাড়িগুলোর মাঝখান দিয়ে হাঁটছিল, যেন সে গ্রামের হৃৎপিণ্ডের পথ খুব ভালোভাবেই চেনে। তার চোখে সাধারণ পশুর চেয়েও বেশি কিছু ছিল, তার দৃষ্টিতে ছিল এক দায়িত্ববোধ, যেন সে কেবল ফিরে আসার জন্য আসেনি, বরং কিছু উন্মোচন করতে এসেছে। সালেম বাজারের মাঝখানে দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে গাধাটিকে দেখছিল। তার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি ও কৌতূহল মিশেছিল। গাধাটি কাছে এসে হঠাৎ সালেমের পায়ের কাছে থেমে গেল। সে মাথা নিচু করল এবং তারপর মাথা তুলে তার দাঁতের মাঝখানে ধরা পুরনো কাপড়ে মোড়ানো একটি বস্তু তুলে ধরল। এক শিশু অবাক হয়ে চিৎকার করল, সালেম, এটা কি? সালেম দ্রুত নিচু হয়ে কাঁপানো হাতে কাপড়টি সরাল। ভেতরে সে কিছু পুরনো কাগজ পেল, যাতে শেখ ইমরানের সেই পাণ্ডুলিপির মতো একই চিহ্ন ছিল এবং তার সাথে ছিল একটি ছোট আংটি যা সরু সুতো দিয়ে বাঁধা। সালেম কাগজটি আলোর সামনে তুলে ধরল এবং সাবধানে চিহ্নগুলোর অর্থ উদ্ধার করতে শুরু করল। প্রতিটি চিহ্ন ও প্রতিটি অক্ষর সেই প্রাচীন রহস্যের অংশ উন্মোচন করছিল, যা এতদিন লুকিয়েছিল। যে গাধাটি গ্রামের উপহাসের পাত্র ছিল, সেই এখন সত্যের বাহক হয়ে ফিরে এলো। সে বহন করে এনেছে সেই অকাট্য প্রমাণ যা কাল ও মানুষ এতদিন গোপন করেছিল। সালেম সমবেত গ্রামবাসীর সামনে দাঁড়াল এবং ধীর অথচ দৃঢ় কণ্ঠে বলল, এগুলো কেবল কিছু কাগজ বা একটি আংটি নয়, এটি আমাদের সাথে ঘটে যাওয়া সব কিছুর প্রমাণ, যা কিছু হারিয়ে গিয়েছিল এবং যে সত্য আমরা জানতাম না তার প্রমাণ। শেখ ইমরান ধীরে ধীরে মাথা নাড়তে লাগলেন, তার চোখে জল চিকচিক করছিল।
এই প্রমাণ সব কিছু প্রমাণ করে দিচ্ছে। যা আমি ফাঁস হবার ভয় পাচ্ছিলাম তা এখন স্পষ্ট হবে। যারা সালেমকে সন্দেহ করেছিল তাদের এখন নিজের চোখে সত্য দেখতে হবে। ফারিস ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখ সেই কাগজ ও আংটির দিকে স্থির ছিল। সে অনুতপ্ত কণ্ঠে বলল, এতদিন আমি ভুল ছিলাম, আমি তার উপর অনেক অন্যায় করেছি। সালেম শান্তভাবে হাসল। তার মনে কোনো প্রতিশোধের নেশা ছিল না, বরং ছিল এক গভীর তৃপ্তি। তৃপ্তি এই জন্যে যে মরুভূমির সেই কষ্ট ও ধৈর্য এই মুহূর্তটির যোগ্য ছিল। এটি ছিল সত্যের আবিষ্কার, ন্যায় বিচার এবং যাদের অপমান করা হয়েছিল তাদের মূল্যায়নের মুহূর্ত। গ্রামবাসী সবাই নিস্তব্ধ হয়ে গেল, কেউ বিস্ময়ে, কেউ ভয়ে। সবাই বুঝতে পারল যে গাধাটি আর কেবল একটি পশু নেই, বরং সে সত্যের সাক্ষী এবং মহান রহস্যের অংশ হয়ে গেছে। যখন সূর্য বাজারের ওপর আলো ছড়াচ্ছিল, সালেম গাধাটির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সে জানত এই কাগজ ও আংটি সব কিছু বদলে দেবে। তার প্রতি গ্রামের দৃষ্টিভঙ্গি, ফারিসের দৃষ্টিভঙ্গি এবং সত্য ও ন্যায়ের প্রতি সবার ধারণা। হয়তো এটি ভেঙে পড়া শেখ ইমরানকেও নতুন শক্তি যোগাবে। যে গাধাটি একসময় উপহাস ও লাঞ্ছনার কারণ ছিল, সেই এখন সাহসিকতা ও বিশ্বস্ততার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সে এমন এক বার্তা বহন করে এনেছে যা আগে কোনো মানুষ বহন করতে পারেনি। ফিরে আসা গাধা আর অকাট্য প্রমাণের পর গ্রামটি নানা মিশ্র আবেগে আলোড়িত ছিল। কিন্তু সালেম অনুভব করল যে চূড়ান্ত মুহূর্তটি ঘনিয়ে এসেছে। সেই কাগজ আর আংটি কেবল সত্য উন্মোচন করতে আসেনি, বরং এমন এক রহস্যের দ্বার উন্মোচন করতে এসেছে যা গ্রামবাসীর জানার বাইরে ছিল। এটি এমন এক অন্ধকার অতীতের সাথে যুক্ত ছিল যা নিয়ে কেউ কথা বলার সাহস পায়নি। সালেম শেখ ইমরানের পুরনো বাড়িতে বসে সাবধানে কাগজগুলো পরীক্ষা করতে থাকল। চিহ্নগুলো কয়েক দশক আগের এক মহা বিপর্যয়ের দিকে ইঙ্গিত করছিল, যা গ্রামটিকে গ্রাস করেছিল, কিন্তু তার প্রকৃত কারণ কেউ জানত না। প্রতিটি অক্ষর ও সুতোয় বাঁধা আংটি তাদের এক ভয়ঙ্কর সত্যের দিকে নিয়ে যাচ্ছিল। অতীতে যারা গাধাটিকে আঘাত করেছিল তারা সরাসরি সেই পুরনো বিপর্যয়ের সাথে যুক্ত ছিল। সালেম একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, শেখ, এর মানে হলো যারা গাধাটিকে উপহাস করেছে, মেরেছে বা সালেমকে অপমান করেছে, তারা কেবল তাদের কাজেই ভুল ছিল না, বরং তারা সেই বিপর্যয়ের কারণ যা বছরের পর বছর গ্রামটিকে ধ্বংস করেছে। শেখ ইমরান একটি করুণ হাসি দিয়ে বললেন, হ্যাঁ, এটি কেবল একটি গাধা ছিল না, সে ছিল সাক্ষী এবং বার্তার বাহক, যা কেউ বুঝতে পারেনি। আঘাত, অপমান, উপহাস এই সবই ছিল সংকেত যার প্রতি গ্রাম সাড়া দেয়নি, কিন্তু এটি অতীতের সাথে যুক্ত ছিল। যারা গাধাটিকে অপমান করেছে বা আক্রমণ করেছে তারা আসলে বড় এক বিপদের পথ খুলে দিচ্ছিল যা কেউ জানত না। সালেম এক বিশাল যন্ত্রণা অনুভব করল। গাধাটির ওপর করা সব আঘাত আর উপহাসের কথা তার মনে পড়ে গেল। তার চোখের সামনে গ্রামবাসীর মুখ আর ঘটে যাওয়া সব ঘটনা ভেসে উঠল। তার মধ্যে বেদনা আর ক্ষোভের মিশ্রণ ঘটছিল, কিন্তু সে জানত এই সত্য ব্যক্তিগত আবেগের চেয়েও বড়। সালেম সরাসরি গ্রামবাসীদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিল। সে চত্বরে দাঁড়িয়ে সবাইকে জড়ো হতে বলল এবং কঠোর কণ্ঠে বলল, আপনারা এখন সত্য জেনেছেন, কিন্তু আরও বড় কিছু আছে যা আপনারা কখনো জানতেন না। বছরের পর বছর আগে এই গ্রামে যে পুরনো বিপর্যয় নেমে এসেছিল তার প্রকৃত কারণ এই গাধাটির সাথে এবং যারা তার প্রতি নিষ্ঠুর ছিল তাদের সাথে যুক্ত। ফারিস ও তার সঙ্গীরা কেঁপে উঠল, সবার মুখে বিস্ময় ফুটে উঠল। কেউ কেউ দেয়ালের আড়ালে লুকানোর চেষ্টা করল, আবার কেউ কেউ যা শুনছে তা বিশ্বাস করতে পারছিল না। সালেম চালিয়ে গেল, হ্যাঁ, যারা গাধাটিকে উপহাস করেছে এবং নির্দয়ভাবে মেরেছে তাদের কাজগুলো কেবল সাধারণ উপহাস ছিল না, তারা এমন এক দরজা খুলে দিয়েছিল যা আমরা জানতাম না, যা অতীতে বিশাল ধ্বংসযজ্ঞ ডেকে এনেছিল। এখন এই প্রমাণের মাধ্যমে সব কিছু স্পষ্ট। সালেম কাগজ ও আংটি সবার সামনে তুলে ধরল এবং বলল, এই কাগজ ও আংটি সব কিছু প্রমাণ করে। সত্য অস্বীকার করার আর কোনো উপায় নেই। আমরা যাকে দুর্বল ও লাঞ্ছিত ভাবতাম সেই ছিল সবকিছুর সাক্ষী। যারা তাকে অপমান করেছে তারাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেই বিপর্যয়ের কারণ ছিল। সবাই স্তম্ভিত হয়ে গেল। ফারিস হাঁটু গেড়ে বসে পড়ল। বুঝতে পারল সে সত্য বুঝতে অনেক দেরি করে ফেলেছে। শেখ ইমরান তার চেয়ারে কেঁপে উঠলেন, তবে তার চোখ থেকে এখন স্বস্তির জল পড়ছিল। রিমা, গাধাটি, বাজারের মাঝখানে দাঁড়িয়েছিল। যাকে সবাই অপমান ও উপহাস করত সেই এখন ন্যায় ও সত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সবার কাছে এটা পরিষ্কার হয়ে গেল যে এক বড় বিপ্লব ঘটে গেছে। যারা উপহাসকারী ও আক্রমণকারী ছিল তারাই এখন অতীতের বিপর্যয়ের কারণ হিসেবে চিহ্নিত হল।
সালেম হয়ে উঠল ভারসাম্যের কেন্দ্রবিন্দু, ন্যায় বিচার ও ভবিষ্যতের বাহক। সত্য উন্মোচিত হওয়ার পর পুরো গ্রাম বড় চত্বরে জড়ো হল। বাতাসে ফিসফিসানি আর বিস্ময়ে ছড়িয়ে পড়ল। সালেম প্রমাণের কাগজ হাতে সবার মাঝখানে দাঁড়িয়ে সবার মুখ পর্যবেক্ষণ করছিল। কিন্তু একজন ব্যক্তি এই দৃশ্য সহ্য করতে পারছিল না, ফারিস। যে ফারিস সত্য বুঝতে অনেক দেরি করে ফেলেছিল, তার হৃদয়ে অনুশোচনার ভার পাথরের মতো চেপে বসল। প্রতিটি উপহাসের শব্দ, প্রতিটি মানসিক আঘাত, সালেম ও গাধার উপর করা প্রতিটি আক্রমণ এখন তার বুকের উপর বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটি কেবল অপরাধবোধ ছিল না, বরং অন্যদের কষ্টের জন্য নিজের দায়বদ্ধতার এক চরম অনুভূতি ছিল। সেই মুহূর্তে এমন কিছু ঘটল যা কেউ আশা করেনি। ফারিস, যে প্রথমবারের মতো সালেমের পাশে দাঁড়িয়েছিল, সে তীব্র মাথা ঘোরা অনুভব করল। তার পা কাঁপছিল আর দৃষ্টি ঝাপসা হয়ে আসছিল। সে চিৎকার করে উঠল, হতে পারে না, আমি ভুয়ছিলাম। সালেম তার বেঁকে এগিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার আগেই ফারিস হঠাৎ মাটিতে পড়ে গেল। তার শরীর কাঁপছিল আর মুখ তুষারের মতো সাদা হয়ে গিয়েছিল। শেখ ইমরান তার সবটুকু শক্তি দিয়ে সাহায্য করতে চাইলেন, কিন্তু ফারিসের হৃদয় হঠাৎ থমকে গেল। দীর্ঘ বছরের সঞ্চিত মানসিক চাপ আর সত্যের আকস্মিক আঘাত তাকে একেবারে নিঃশেষ করে দিয়েছিল। সবাই এক ভারী নীরবতায় ডুবে গেল, কারো কারো চোখে জল এলো। সালেম ফারিসের পাশে হাঁটু গেড়ে বসে কাতর স্বরে বলল, আমাদের সাথে থাকো, এখন আমাদের ছেড়ে যেও না। কিন্তু আর ফেরার পথ ছিল না। অনুশোচনা ও সত্যের আঘাতে জর্জরিত ফারিসের হৃৎস্পন্দন হঠাৎ থেমে গেল এবং সবাইকে গভীর শোকে স্তব্ধ করে দিয়ে সে বিদায় নিল। শেখ ইমরান আকাশের দিকে হাত তুলে চোখের জল মুছলেন এবং বললেন, আমরা এমন একজনকে হারালাম যে এই পরিবর্তনের অংশ হতে পারত। তার সময় শেষ হয়ে গিয়েছিল, সে ভুল করেছিল, তবে বিদায় নেওয়ার আগে সে সত্যকে চিনতে পেরেছিল। মারিয়াম, যে সালেমের কাছে দাঁড়িয়েছিল, সে এক গভীর দুঃখ অনুভব করল। সে জানত ফারিসের ভুল থাকলেও তার এই করুণ পরিণতি সবার জন্য এক সতর্কতা এই যে সত্য বুঝতে দেরি হওয়া এবং উপহাস ও অপমান মনের ওপর এমন এক অসহনীয় বোঝা হয়ে দাঁড়াতে পারে যা বহন করা অসম্ভব। রিমা, সেই গাধাটি যে ন্যায় ও সত্যের প্রতীক হয়ে উঠেছিল, সে শান্তভাবে সালেমের পাশে এসে দাঁড়াল, যেন সেও এই শোকে অংশীদার। তার বড় চোখ দুটি সবকিছু দেখছিল, যেন এক বড় চরিত্রের করুণ বিদায়ের সাক্ষী হচ্ছে সে। এই পরিণতি এটিই প্রমাণ করল যে সত্য কারো জন্য অপেক্ষা করে না এবং সময় সবকিছুর চেয়ে শক্তিশালী। ফারিসের মৃত্যুর পর গ্রামটি আর আগের মতো থাকল না। সবাই তাদের প্রতিটি শব্দ ও কাজের গুরুত্ব বুঝতে শুরু করল। ফারিসের এই বিয়োগান্তক সমাপ্তি গ্রামবাসীদের মধ্যে এক নতুন চেতনার জন্ম দিল। তারা সালেমের শক্তি ও গাধাটির রেখে যাওয়া শিক্ষা বুঝতে পারল। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে গ্রামটি সম্পূর্ণ অন্যরকম এক স্থানে পরিণত হল। উপহাস, অপবাদ আর সামাজিক আধিপত্যের বদলে সেখানে পারস্পরিক শ্রদ্ধা, কৌতূহল ও যোগ্য মানুষের কদর বাড়তে থাকল। সালেম, যে তার জীবন এক দরিদ্র ও অবহেলিত কিশোর হিসেবে শুরু করেছিল, সে এখন দয়া, সাহসিকতা ও মর্যাদার প্রতীকে পরিণত হল। সালেম আর সেই ছেলেটি ছিল না যাকে অপমান করা যায়, কিংবা সেই লোক ছিল না যে গুজবের ভয়ে মাথা নিচু করে থাকত। মরুভূমির সফর, প্রাচীন রহস্যের সন্ধান এবং সেই রহস্যময় মুখোশধারীর সাথে মোকাবিলার পর সে গ্রামবাসীর কাছে এক জীবন্ত উদাহরণ হয়ে ফিরে এলো। সবাই এখন তাকে শ্রদ্ধার চোখে দেখত। সে যখন বাজারে হাঁটত, তখন উপহাসের বদলে মানুষ তার সাহসিকতার গল্প শোনাত। সেই মানুষের গল্প যে গালি খাওয়া এক গাধার পাশে দাঁড়িয়ে সত্যের লড়াই করেছিল। রিমা, গাধাটি, তার চিরসঙ্গী ও সব ঘটনার জীবন্ত সাক্ষী হয়ে তার পাশেই থাকত। গ্রামের প্রতিটি শিশু এই সম্পর্ক থেকে এক বড় শিক্ষা পেল। দয়া শুরু হয় সবচেয়ে দুর্বল প্রাণীর প্রতি আচরণের মাধ্যমে, এবং মর্যাদা শক্তি বা সম্পদে নয়, বরং দুর্বলের পাশে দাঁড়ানোর সাহসিকতায় নিহিত। ফারিসের করুণ পরিণতি সত্ত্বেও গ্রামের ইতিহাসে সে এক বড় শিক্ষা হয়ে রইল যে সত্য বুঝতে দেরি করা কতটা মারাত্মক হতে পারে। শেখ ইমরান দীর্ঘ নীরবতা আর রহস্যের বোঝা থেকে মুক্তি পেয়ে সালেমের সাহায্যে নিজের মানসিক শক্তি ফিরে পেলেন।
তারা দুজনে মিলে গ্রামটিকে এক ন্যায় বিচারপূর্ণ ও দয়ালু সমাজের দিকে নিয়ে যেতে লাগলেন। মারিয়াম, যে প্রথম সালেমের প্রতি তার ধারণা বদলেছিল, সে এখন নতুন মূল্যবোধ প্রচারের সঙ্গী হল। সে শিশুদের শিক্ষা দিত, অসহায়দের সাহায্য করত এবং সবসময় সত্যের পাশে থাকত। একদিন বিকেলে যখন মাটির বাড়িগুলোর পেছনে সূর্য ডুবছিল, সালেম গ্রামের এক উঁচু টিলার ওপর গিয়ে দাঁড়াল। সে দেখল শিশুরা শান্তিতে খেলা করছে এবং মানুষ সম্মানের সাথে কথা বলছে। সালেমের হৃদয়ে এক গভীর তৃপ্তি এলো। সে বুঝতে পারল তার সব কষ্ট, মরুভূমির প্রতিটি পরীক্ষা এবং প্রতিটি রহস্য বৃথা ছিল না। রিমা তার পাশে দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়েছিল, যেন তারা দুজনেই গ্রামের এক নতুন যুগের সাক্ষী হচ্ছে, দয়া, মর্যাদা ও সাহসিকতার যুগ। সালেম কেবল সেই গ্রামের নয়, বরং যে কেউ এই গল্প শুনবে তাদের সবার জন্য এক আদর্শ হয়ে উঠল। এই গল্প এটিই শেখালো যে পথ যতই কঠিন হোক আর সময় যতই লাগুক, সত্য শেষ পর্যন্ত প্রকাশ পাবেই এবং তার জন্য লড়াই করার মতো বীরের অভাব হবে না। এই গল্পটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো, কারণ সাহস ও ধৈর্যের এই যাত্রা থেকে সবসময় নতুন কিছু শেখার থাকে।